এলিজাবেথ, এলিজাবেথ। রিচার্ড এলিজাবেথের নাম ধরে চিৎকার করতে করতে ভেতরে আসছে, কিন্তু সেই কণ্ঠস্বর যা একসময় গর্জনের মতো ভরাট ছিল আজ তা ভাঙা ঢেউয়ের মতো কাঁপছে। সর্বদা পরিপাটি থাকা রিচার্ডের শরীর আজ বিধ্বস্ত, চুলগুলো উস্কো খুস্কো, ঝড়ের তাণ্ডব শুয়ে আসা সেই শক্তিশালী দৃঢ়চেতা মানুষটা নিস্তেজ হয়ে ভেতরে ঢুকছে ভারী পায়ে। রিচার্ডের সমুদ্র নীল চোখ জোড়া নিবদ্ধ এলিজাবেথের দিকে, তবে সেখানেও এক শূন্যতা। নির্বাক হয়ে গেল এলিজাবেথ এই রিচার্ডকে দেখে। এলিজাবেথ রিচার্ডের চোখের গভীরে খুঁজলো সেই তেজ, সে আগুন যা গলিত লোহার মতো ভয়াবহ, কিন্তু সেখানে এখন কিছুই নেই, একদম শূন্য। এক মুহূর্তে এলিজাবেথ বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা সে ভয়ঙ্কর গ্যাংস্টার বস নয়, এটা রিচার্ডের ছায়া আর ওর ধ্বংসস্তূপ। এলিজাবেথ রিচার্ডের শূন্য দৃষ্টির গভীরে চেয়ে থাকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো এক অজানা টানে ঘোরে। রিচার্ড আরো কয়েক কদম এগোতেই পেছন থেকে দুজন গার্ড এসে ওকে বাধা দেয়। একজন গার্ড রিচার্ডের কাঁধে হাত রাখতে রিচার্ড ওদের আঘাত না করে উম্মাদের মতো পাশের কাচের গ্লাসে হাত থেকে ঝরতে থাকা প্রতিটি রক্তফোঁটার সাথে বেরিয়ে যাচ্ছিল সমস্ত অব্যক্ত সব যন্ত্রণা। সাদা টাইলস তাজা লাল রক্তে সিক্ত হয়। রিচার্ডের এমন পাগলটে কাণ্ড দেখে ভরকে গেল গার্ড দুজন। তারা আর এগোনোর সাহস পেল না, থমকে দাঁড়িয়ে রইল। এলিজাবেথ স্তব্ধ হয়ে দূর থেকে দেখছিল রিচার্ডের ছটফটানে। ওর চোখ জোড়া বিস্মিত খুবই, একই সাথে বুকের ভেতর অস্থিরতা। শব্দে ওপর থেকে তাকবীরও নেমে আসে। রিচার্ড কেমন অবস্থা দেখে তাকবীর কিছু দূরে থেমে দাঁড়িয়ে গেল। তাকবীরের ফোলা চোখের লালচে আভা বলে দিচ্ছিল এই শক্তিশালী মানুষটা কতটা নিঃশব্দে অশ্রু বিসর্জন দিয়ে এসেছে। মনের ক্ষোভ অনুযায়ী রক্ত ছড়িয়ে রিচার্ড শান্ত হলো। হেলে দুলে গিয়ে দাঁড়ালো এলিজাবেথের সামনে। ক্রমাগত এলিজাবেথের বুকের ভেতরে চাপ বাড়তেই থাকে। রিচার্ড শূন্য অভিব্যক্তিতে একঘুঁয়ে দৃষ্টিতে চেয়েছিল এলিজাবেথের দিকে, ঠিক তেমনি ভাবে চেয়েছিল এলিজাবেথও রিচার্ডের দিকে। দুজনের চোখে এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধ, এক অদৃশ্য সেতু, যে সেতুর উপর দাঁড়িয়ে ছিল তারা দুজন, কিন্তু কেউ কাউকে স্পর্শ করতে পারছিল না। আমায় একটু জড়িয়ে ধরবে রেড? রিচার্ডের কণ্ঠে এক গভীর আরতি, যেন ভেতরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। রিচার্ডের ভাঙা স্বরে এলিজাবেথের বুকের গভীরে এক অজানা যন্ত্রণা ঢেউ তুলে মোচড় দিয়ে উঠল অভ্যন্তরে। এমন দুর্বলতা, এমন অসহায় আকুতি কি কখনো মানায় এই নিষ্ঠুর গ্যাংস্টার বসের কণ্ঠে? কিন্তু আজ কিছু আলাদা। রিচার্ড চেয়ে আছে এলিজাবেথের দিকে, নিঃশব্দ শূন্য এক অভিব্যক্তিতে। হিংস্রতার আগুন নেই, ক্ষুব্ধতা নেই, বরং কোথাও লোকানো এক তীব্র ব্যথা, যা বহুদিন ধরে জমেছিল সুরক্ষিত এক দুর্ভেদ্য দুর্গে। সে দুর্গের দেয়ালগুলো আজ ভেঙে যাচ্ছে, খসে পড়ছে অজানা এক তীব্রতার কাছে। মিলে রইল দুটি খাতযুক্ত দৃষ্টি। রিচার্ডের চোখের গভীরতা এলিজাবেথকে আকর্ষণ করছে এমন ভাবে যেন এক অদৃশ্য বাঁধনে ওকে টেনে নিচ্ছে। এলিজাবেথের ভেতরের সমস্ত কঠোরতা ধীরে ধীরে গলে গেল। শরীরের শক্তবাদ ভেঙে গিয়ে নরম হয়ে এলো এক অজানা আকর্ষণের বশে। পায়ের পদক্ষেপ নিচ থেকে এগিয়ে গেল এক মহাকালীন ঘোরের মধ্যে দিয়ে, এক অনিবার্য ভবিষ্যতের দিকে। তাদের মাঝখানের শূন্যতাটি মিলিয়ে গেল কোনো এক গোপন প্রভাতের আলোয়। দুটো খাতযুক্ত দৃষ্টিতে মিশে গেল, সক্রিয়তা খোয়ালো। এলিজাবেথ ধীর পায়ে এগিয়ে গিয়ে আলগোছিয়ে জড়িয়ে ধরল রিচার্ডকে। মিশে গেল দুটি বৃক্ষপট। এলিজাবেথর নরম তুলতুলে হাত দিয়ে পেঁচিয়ে ধরল রিচার্ডের পেট। শরীরে ঢেউ খেলে গেল, তবু আজ এলিজাবেথ কাঁপল না, মিশে রইল রিচার্ডের বুকে। অনুভব করছিল রিচার্ডের বুকের ভেতরের গুপ্ত সেই অসহনীয় যন্ত্রণা। রিচার্ড ধরল না এলিজাবেথকে, পরিবর্তে শুধু নিজের পুরুষালী রুক্ষ থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে। চোখ বুজে ফেললো। একটু স্পর্শেই ছেড়ে দিল রিচার্ড তার শরীরের সমস্ত ভর এলিজাবেথের উপর। যেন এক অজানা শান্তি খুঁজে পেয়েছে রিচার্ড এই দুঃসহ মুহূর্তে। হঠাৎ এলিজাবেথের চোখ থেকে গড়িয়ে পড়লো অশ্রু, অযাচিত, অজানা। কেউ বুঝতে পারলো না এলিজাবেথের কান্নার কারণ, কিন্তু এলিজাবেথ জানে আজ সে কি করছে। এলিজাবেথ হাতের দৃঢ়তা আরো বাড়ালো। রিচার্ডের বুকে ঠেকানো নাকটা ধীরে ঘষে নিল তার ত্বকের উপর। একটানে শুষে নিল রিচার্ডের শরীরের সমস্ত ঘ্রাণ। চোখ বেয়ে নেমে এলো নীরব অশ্রু, আর মন অনুভব করছিল রিচার্ডের ভেতরের অশান্ত ঝড়। এলিজাবেথের চোখে ছিল বেদনার গভীরতা, আর বুকে ছিল অনিশ্চিত তবু দৃঢ়গুপ্ত অনুভূতি গুচ্ছ। মুষ্টিবদ্ধ হয়ে গেল তাকবীরের হাতের দৃশ্য দেখে। রিচার্ড চোখ খুলল, সরাসরি তাকালো তাকবীরের উত্তপ্ত চোখে। মুহূর্তে রিচার্ড এলিজাবেথের থেকে সরে আসলো, অতঃপর ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলো তাকবীরের দিকে। এলিজাবেথ অচেতন হয়ে তাকিয়েছিল রিচার্ডের পরবর্তী পদক্ষেপের দিকে। তখনই সদর দরজায় ছুটে এসে থামলো ন্যাশো আর লুকাস। দুজনেই হাঁপাচ্ছিল, চোখে অশ্রু। এলিজাবেথ বিস্মিত চোখে লুকাসের দিকে তাকাতে লুকাস ভাঙা গলায় বলল, ফাদার আর নেই।
থমকে গেল এলিজাবেথ মুহূর্তের জন্য। চকিতে ফিরে তাকালো রিচার্ডের দিকে। একটা মানুষ কতটা শক্ত হলে এখনো নিজেকে এত দৃঢ়তায় আটকে রাখতে পারছে, অথচ তারই সাথে থাকা দুজনের কষ্টের সাক্ষী বহন করছে তাদের লাল চোখ। কিন্তু রিচার্ডের চোখে মুখে কোনো পরিবর্তন নেই, অভিব্যক্তি শূন্য। যদিও ভিতরে এক তোলপাড় করা ঝড় চলছে, তা এলিজাবেথ নিজে অনুভব করেছে আজ। রিচার্ড এক পা এগিয়ে তাকবীরের সামনে দাঁড়ালো। রিচার্ডের চোখে তীব্র ঘৃণা, গলার স্বরে অঙ্গীকার, শব্দগুলো চিবিয়ে চিবিয়ে বের হতে লাগলো। এবার আর কোনো সম্পর্কের টানে খেলা হবে না, এবার খেলা হবে প্রফেশনালি। তোর পতন আজ থেকে শুরু। তাকবীর দাঁতে দাঁত চেপে রইল, কোনো কথা না বলল, শুধু চোখে রাগের আগুন জ্বলছিল। দূর থেকে এলিজাবেথ ওরা কেউ কিছু শুনতে পেল না রিচার্ডের কথা। রিচার্ড ঘুরে শুধু একবার তাকালো এলিজাবেথের দিকে। পরপর ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে এলিজাবেথের পাশ ঘেঁষে সামনে এগোতে থাকে। পেছন থেকে ডেকে উঠল এলিজাবেথ। অতর্কিত আক্রমণে হচকিয়ে গেল এলিজাবেথ। রিচার্ডের মস্তিষ্কটি আবার ফিরে গেল তার ভয়ঙ্কর পৈশাচিক স্বরূপে। রিচার্ড হিংস্র প্রাণীর মতো গর্জে উঠে পেছন ঘুরে এলিজাবেথের কণ্ঠনালী চেপে ধরল। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আমার কাছে নারী মানেই বিধ্বংসী, তুইও তার বাইরে না, বিধ্বংসী নারী। এলিজাবেথকে এক হাতে ছুঁড়ে ফেলে সঙ্গে সঙ্গে হনহনিয়ে বেরিয়ে গেল রিচার্ড। পেছন পেছন গেল ন্যাশো আর লুকাস। এলিজাবেথ থমকিয়ে রিচার্ডের যাওয়ার পানে তাকিয়ে রইল। কান নিষ্কণে বাড়িধারা, ভেঙে আসে ঠোঁট। তাকবীর তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথের সামনে হাঁটু ভেঙে বসলো। পকেট থেকে রুমাল বের করে বাড়িয়ে দিল এলিজাবেথের দিকে। এলোকেশী, তুমি এখনো তাদের দেওয়া কষ্ট বহন করে চোখের পানি ফেলছো? যারা তোমাকে মূল্য দেয় না, নিজেকে কষ্ট দিও না। তোমার চোখের জলগুলো বাঁচিয়ে রাখো। তুমি আমার কাছে অমূল্য, কারোর ব্যবহৃত পুতুল নও। শক্ত থাকো আমার জন্য প্লিজ। এলিজাবেথের কানে আদতেও কোনো কথা পৌঁছায় না। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে যাওয়া অকুতভয়ী হৃদীণ্ড হৃদয় এখনো চেয়ে আছে শূন্য দরজার পানে। কিছু কিছু মানুষ আমাদের জীবনে অদ্ভুতভাবে মূল্যবান হয়ে ওঠে, যাদের কষ্ট আমাদের ভেতরটা টুকরো টুকরো করে দেয়, আবার তাদের কর্মকাণ্ড বুকের ভেতর একরাশ অভিমান সৃষ্টি করে। যেমন এই দুনিয়ায় ফাদারই ছিল একমাত্র ব্যক্তি যাকে গ্যাংস্টার রিচার্ড কায়নাত সম্মান করত, যাকে মানত। সেই ফাদারই ছিল রিচার্ড কায়নাতের জন্য ভাগ্য পরিবর্তনকারী, যে ছোট এক রেদওয়ান থেকে আজ ইতালির সবচেয়ে বড় গ্যাংস্টারে পরিণত করেছে রিচার্ডকে। কিন্তু ফাদারের মৃত্যুর পরও রিচার্ড শেষ দেখা পর্যন্ত দেখতে গেল না, কারণ ফাদারই ছিল একমাত্র কালপিট যে এলিজাবেথকে পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে গিয়েছিল। এমনকি যে হামলা তাকবীরের উপর ইতালির হসপিটালে করা হয়েছিল তার কেউ না, ফাদার নিজেই করিয়েছিল। আর কিছুদিন আগে বাগান বাড়িতে এলিজাবেথকে মারার জন্য যারা এসেছিল তারা ফাদারেরই লোক ছিল। সেই থেকেই ফাদার আর রিচার্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। তবে ফাদার জানতো না যে রিচার্ড সত্যিটা জানতো। ফাদার এবং তাকবীরের মধ্যে পূর্ব পরিচয় ছিল, তবে তাদের সম্পর্কের প্রকৃতি বা তাদের মধ্যে কি সংযোগ ছিল সেটা রিচার্ড এখনো বুঝে উঠতে পারেনি। রহস্যটি ওর মনে এক অসমাপ্ত প্রশ্ন হয়ে রয়ে গিয়েছিল, যার উত্তর রিচার্ড জানার জন্য গভীরভাবে অনুসন্ধান করছিল। তবে তার আগেই ঘটে গেল এক অপ্রত্যাশিত রহস্যময় ঘটনা। তবুও গ্যাংস্টার বস দমে যায় না। সে তার কাছ থেকে এক মুহূর্তের জন্য পিছপা হয়নি, অভিমানের বাঁধও ভাঙতে দেয়নি, কারণ সেই মানুষটা এতটাই কঠোর, এতটাই অটল যে তার রাগ আর ক্ষোভের সামনে কারোর টিকে থাকা সম্ভব নয়। রিচার্ডের অন্তরের গহীনে এক দুর্বোধ্য শক্তি যা ওকে কখনো পিছিয়ে যেতে দেয় না। এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। বাংলাদেশের সোয়াট টিমে জয়েন করতে আসছে 5 জন আমেরিকান এজেন্ট। তাদের বিশেষভাবে আনা হয়েছে একটি গোপন কেসের জন্য, কিন্তু সংবাদ মাধ্যমে এই তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তাদের রিসিভ করার জন্য প্রেম নিজেই এয়ারপোর্টে উপস্থিত হয়। উপর মহলের নির্দেশে প্রেমকেও সোয়াট টিমে ট্রান্সফার করা হয়। প্রেমের থেকে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তার সহকর্মী মাহাব। শীতের মৌসুমে রোদ যেমন মজার, তেমনি তাপও বেশ তীব্র। রোদের নিচে দাঁড়িয়ে থেকে প্রেমের ফর্সা অবয়ব ইতিমধ্যে লালচে বর্ণ ধারণ করেছে। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। প্রেম সরু মস্তিষ্কের হলেও লম্বায় বেশ, শরীরের মাংসে একটু কৃপণতা থাকলেও তা গড়নকে একেবারে খাটো করে না। প্রেমের টি শার্টের উপর পরা লেদারের জ্যাকেট বাতাসে উঠছে, সঙ্গে চুলগুলো বাতাসে খেলে যাচ্ছে। সাধারণত পুলিশ অফিসারদের অন ডিউটি অবস্থায় রিপ জিন্স বা স্কিনি প্যান্ট পরা নিষেধ, তবে প্রেম স্বাচ্ছন্দ্যের সব নিয়ম ভেঙে যাচ্ছে। ফর্মাল প্যান্টের বদলে জিন্স পরেছে আর পায়ে ব্ল্যাক শু। সব মিলিয়ে দেখতে ভালোই লাগছে, কিন্তু অভিব্যক্তিতে তিক্ততা ছাড়া কিছুই নেই। হঠাৎ প্রেমের কপালে সমস্ত বিরক্তির ছাপ মিলিয়ে গেল। চল ফাঁক হওয়ার সঙ্গে সঙ্গে চোখে মুগ্ধতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল প্রেম, চোখের মুগ্ধতা আরো বাড়ানোর জন্য নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থাকলো এয়ারপোর্টের ভেতর থেকে লাগেজ হাতে এগিয়ে আসা মেয়েটির দিকে। কাকতালীয়ভাবে মেয়েটির ড্রেস আপ সম্পূর্ণভাবে প্রেমের সঙ্গে মিলে গিয়েছে। শুধু মেয়েটির চুল কাট পর্যন্ত আর ব্রাউন কালার করা। প্রেম ঠোঁট কামড়ে হেসে এগিয়ে গেল মেয়েটির দিকে। হেই লেডি।
তিরিক্ষি মেজাজে পেছন ফিরল লারা। সানগ্লাসের ফাঁক দিয়ে এক নজরে প্রেমের পা থেমে মাথা পর্যন্ত দেখে নিল। পরপর গমগমি গলায় বলল, হোয়াট? নাথিং, জাস্ট ইট। প্রেম বাঁকা হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে লারার সামনে এসে দাঁড়ালো। লারা চিবুক শক্ত হলো, সরু গলায় প্রেমের চোখে চোখ রেখে বলল, আর ইউ ইনসেন্স? প্রেম অবাক হওয়ার ভঙ্গি ধরে দুপাশে মাথা নাড়ালো। রাস্তা ছাড়ুন, যত সব। প্রেম তো সামনে থেকে সরে না, উল্টো প্রস্তুত চলল। আপনার নামটা যেন কি মিস? লারা অতিরিক্ত কথা বাড়াতে চাইল না। প্যান্টের পকেট থেকে ফোন বের করে গাড়ির জন্য কাউকে কল দিতে দিতে ব্যস্ত গলায় বলল, লারা, লারা স্ট্রন। ভুরু চিয়ে ঠোঁট কামড়ে হাসলো প্রেম। বিড়বিড় করে আওড়ালো। উফ, লারা ড্যান্স। তবে লারা ছিল আরো বেশি তীক্ষ্ণ। প্রেমের বাক্য কর্ণপাত হয় লারার। ফোন পকেটে রেখে লারা সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো প্রেমের মুখবায়বে। প্রশ্ন ছুড়ল, ইউর নেম? প্রেম তৎক্ষণাৎ জবাব দিল, প্রেম, প্রেম আহসান। নামের মতোই চরিত্র। সরু গলায় বলে লারা লাগেজ নিয়ে সামনে হাঁটা ধরে। প্রেম অবাক হয়ে পেছন থেকে গলা উঁচিয়ে ডাকলো, আরে ম্যাম, আর কয়েকটা লাইন তো বলে যান, কোথায় যাচ্ছেন? লারা এগিয়ে যেতে যেতে রুষ্ট গলায় বলে, আপনার নামে থানায় কমপ্লেন করতে। প্রেমের মাথার পেছনে হাত দিয়ে ঠোঁট কামড়ে হাসলো। পরপর উচ্চ শব্দে বলল, ঠিক আছে, আমি থানায় পৌঁছে দিয়ে আসছি। প্রেম সঙ্গে সঙ্গে ওর পকেট থেকে জিপের চাবিটা মাহাবের দিকে ছুঁড়ে মারল। মাহাব অবাক হলো বটে, তবে মিস হলো না। চাবিটা হাতে নিয়ে প্রেমের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে প্রেমের চোখে টিপে লারার পিছু দৌড় দিল। তাজ্জব বুনে যায় মাহাব। দিয়াবাড়ির পাশের খোলা জায়গায় রাজনীতির এক বিশাল সভার আয়োজন করা হয়েছে। উৎসবের আমেজে সমাজ কল্যাণ ক্লাব তাদের খেলা পরিবেশন করছে। সেই মঞ্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত মিনিস্টার তাকবীর দেওয়ান, যিনি স্টেজে বসে খেলা উপভোগ করছেন। ঠোঁটে অমায়িক হাসির এক চিলতে রেখা। মাঠার খেলা জমে উঠেছে দুই দলের প্রতিদ্বন্দ্বিতায়। চারপাশে পুলিশি নিরাপত্তা, সাংবাদিকদের ভিড়। পেছনের বিশাল স্ক্রিনে খেলার প্রতিটি মুহূর্ত তুলে ধরা হচ্ছে। একদিকে মাঠের উচ্ছ্বাস, অন্যদিকে তাকবীরের শান্ত দৃঢ় উপস্থিতি। সব মিলে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছে। তবে হঠাৎই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। মাঠের খেলা থেমে গেল মুহূর্তে। খেলোয়াড়রা চোখ বড় বড় করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। দর্শকদের মাঝে শোরগোল আর ফিসফাস শুরু হলো। তাকবীর ভুরু কুচকে পেছন ফিরে তাকালো। মুহূর্তেই মুখের অমায়িক হাসি মুছে গিয়ে বদলে গেল কঠিন এক অভিব্যক্তিতে। দুহাত মুষ্টিবদ্ধ হয়েও রাগ আর উত্তেজনার ছাপ স্পষ্ট হলো। বিশাল স্ক্রিনটি হ্যাক করা হয়েছে। খেলার পরিবর্তে সেখানে দেখানো হচ্ছে একটি ডকুমেন্টারি, যা মাঠে উপস্থিত সবার মনোযোগ কেড়ে নিয়েছে। স্ক্রিনে ভেসে উঠেছে কিছু চাঞ্চল্যকর ছবি আর তথ্য, যা দেখে তাকবীরের মুখ আরো কঠিন হয়ে উঠেছে। সবার পরিবেশ বদলে যায় মুহূর্তে। কেউ জানেন এই ডকুমেন্টারি কে বা কেন দেখাচ্ছে। স্ক্রিনে ভেসে উঠল তাকবীরের একটি ছবি, হাতে জ্বলন্ত সিগারেট, চোখে অদ্ভুত এক কঠোরতা। এরপরে শুরু হলো আরেকটি ভিডিও। তাতে দেখা গেল তাকবীর একদল বিশালদেহী কালো বিদেশির সঙ্গে তর্কে লিপ্ত। কথায় উত্তেজনা তুঙ্গে উঠতেই তাকবীর পকেট থেকে রিভলভার বের করে ঠেকিয়ে দিল এক বিদেশির মাথায়। দর্শকেরা স্তব্ধ। মুহূর্তের মধ্যে তাকবীর অ্যাসিস্ট্যান্ট রিয়ান সামনে এগিয়ে এসে তাকবীরকে পেছনে টেনে নেয়। এই ভিডিও শেষ হতে না হতেই শুরু হলো আরেকটি, যা পুরো সবাই বিস্ফোরণের মতো শোরগোল তুলল। স্ক্রিনে ভেসে উঠল তাকবীরের ব্যক্তিগত ব্যাংক হিসাব। তথ্য অনুযায়ী তাকবীর বর্তমানে 16 মার্কিন বিলিয়ন ডলারের মালিক। এই সংখ্যা একজন বাংলাদেশি মন্ত্রীর জন্য এতটাই অসম্ভব যে জনতার মধ্যে ফিসফাস বাড়তে থাকে। তাকবীরের মুখে কঠিন চাপা উত্তেজনা, চোখে রাগ আর বিভ্রান্তির ছাপ। সবার পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। মাঠের খেলা এখন অতীত, আর এই ডকুমেন্টারির প্রকাশনা এক অভূতপূর্ব রহস্যের দ্বার খুলে দিল সকলের মাঝে। তাকবীর চারপাশে সন্দেহ মিশ্রিত দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে রেয়ান দ্রুত গিয়ে ইলেকট্রনিক সিস্টেমটি বন্ধ করে দেয়। সঙ্গে সঙ্গে স্ক্রিন অন্ধকারে ডুবে যায়। কিন্তু এই সাময়িক স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। তাকবীর মাথা তুলে সামনের রাস্তায় তাকাতেই চোখ পড়ল একটা কালো মার্সিডিসের উপর। গাড়িটি স্থির দাঁড়িয়ে যেন কারোর জন্য অপেক্ষা করছিল। তাকবীরের দৃষ্টি গাড়ির দিকে পড়তে জানালার গ্লাস ধীরে ধীরে নামলো। উদ্ভাসিত হলো রিচার্ডের বিদঘুটে আত্মবিশ্বাসী হাসি। রিচার্ডের চোখে ছিল এক রকমের ঠান্ডা ছিল, যা মুহূর্তেই তাকবীরের রক্তে আগুন ধরিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে রাগ সামলানোর চেষ্টা করলো তাকবীর। রিচার্ড দূর থেকে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসলো, অথবা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলল, এখন তো নামমাত্র বউকে চুমু খেতে যাবো আমি। কথাটা শুনতে পেল না কেউ, কিন্তু ঠোঁট নাড়ানো দেখে বুঝতে সময় লাগলো না তাকবীরের। রাগে শরীর কাঁপছিল তাকবীরের। রিচার্ড ঠান্ডা মাথায় এক ঝলক তাকিয়ে ধুলো উড়িয়ে গাড়ি নিয়ে স্থান ত্যাগ করলো। তৎক্ষণাৎ তাকবীর মুষ্টিবদ্ধ হাত আরো শক্ত করে ধরে রাখলো। প্রকৃত খেলোয়াড়রা কখনো
শূন্য হাতে মাঠে নামে না, তেমনি রিচার্ডও এবার মাঠে নেমেছে হাতে পর্যাপ্ত প্রমাণ নিয়ে। তবে সত্যের শীর্ষে পৌঁছানো এখনো বাকি। রিচার্ডের লক্ষ্য ছিল নিখুঁতভাবে আঘাত হানা, কিন্তু অপ্রত্যাশিত এক পরিস্থিতিতে রিচার্ড আর অপেক্ষা করল না। ওর ভেতরে ক্ষিপ্ততা আরো দ্বিগুণ হয়ে ওঠে। আজকের প্রোগ্রামে স্কিন হ্যাকের মূল কারিগর রিচার্ড নিজেই, এমনকি তাকবীরের গোপন ব্যাংক অ্যাকাউন্টগুলোর খোঁজও রিচার্ডই বের করেছে। রিচার্ড এই কারণে নাশোকে বাংলাদেশে পাঠিয়েছিল ক্যালিফোর্নিয়ায় থাকা অবস্থায়, এবং পরবর্তীতে লোকাসকে দিয়ে ফোনে যে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছিল নাশোকে, সেটাও তাকবীরেরই ছিল। এগুলো দিয়েই সেদিন রাতে রিচার্ড তাকবীরকে ব্ল্যাকমেল করে এলিজাবেথের কাছে গিয়েছিল। তবে বোকা তাকবীর ভাবতেও পারেনি রিচার্ড তার কাছে এক্সট্রা কপি রেখে দিয়েছিল। রিচার্ড অনেক কিছু উদ্ঘাটন করতে পারলেও অনেক কিছু রিচার্ডের কাছে এখনো অস্পষ্ট, কারণ তাকবীরের প্রতিটি চাল এতটাই সূক্ষ্ম আর কৌশলী। রিচার্ড জানে এই লড়াইয়ের আসল খেলা এখনো শুরু হয়নি, তবু এবারে খেলা জমজমাট হবে। রিচার্ডের চেহারায় আজ এক ধরনের অদ্ভুত উজ্জ্বলতা। এক মনে স্টিয়ারিং ধরে এগিয়ে যাচ্ছে দেওয়ান মঞ্জিলের পথ ধরে। উইন্ডো মিরর খোলা থাকায় সিল্কি কালো চুলগুলো হাওয়ায় উঠছে, আর খোঁচা খোঁচা চুল এসে ছুঁয়ে যাচ্ছে রিচার্ডের সমুদ্র নীল চোখ জোড়া। ড্রাগনের টেটুখচিত হাত দিয়ে স্টিয়ারিং দক্ষতার সঙ্গে চালাচ্ছে রিচার্ড। তবে হঠাৎ করে পেছন থেকে ভেসে এলো টায়ারের কর্কশ শব্দ। রিয়ার ভিউ মিররে তাকালো রিচার্ড, দেখতে পায় তাকবীর এক ব্লু বাইকে শিকারীর মতো ছুটে আসছে রিচার্ডের গাড়ির পিছু পিছু। মুহূর্তে রিচার্ডের চিবুক শক্ত হয়ে যায় আর চোখে ঝিলিক দিয়ে ওঠে ক্ষোভ আর প্রতিশোধ। গিয়ার বদলে স্পিড বাড়িয়ে রিচার্ড নিজেকে প্রস্তুত করলো আরেক ধাপে এগিয়ে যেতে। ফাঁকা হাইওয়েতে শুরু হয় তুমুল রেস। কালো মার্সিডিস আর ব্লু বাইক দুটোই শিকার আর শিকারীর খেলায় মত্ত। রাস্তার বাতাসে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উত্তেজনা। রিচার্ড আর তাকবীর দুজনেই এমন খেলোয়াড় যারা জিততে জন্মেছে, হারতে নয়। আজও কেউ পিছু হটতে রাজি নয়। তবু রেসের শেষ দিকে তাকবীরই এগিয়ে যায়, রিচার্ডের মার্সিডিসকে পেছনে ফেলে অনেকটা দূরে। কিন্তু একেবারে চলে যায় না। কয়েক গজ গিয়ে রাস্তার মাঝখানে বাইক থামিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ায়, চিবুকে তীক্ষ্ণ গাম্ভীর্যের ছাপ। দূর থেকে রিচার্ড তাকিয়ে হেসে উঠল। স্পিডোমিটারের কাঁটা তখন শীর্ষ সীমায়। হাওয়ার মতো এগিয়ে আসতে থাকে কালো গাড়িটা। তবু তাকবীর টলল না, মাথা উঁচু করে ঠান্ডা চোখে রিচার্ডের দিকে তাকিয়ে আছে। দুটি শিকারী চোখের দৃষ্টি ধাক্কা খাচ্ছে একে অপরের সঙ্গে। গাড়ি যখন একেবারে ধাক্কা লাগার মুহূর্তে ঠিক তখনই রিচার্ড ব্রেক চাপে। গাড়ি থামতে থামতে এসে ঠেকে যায় তাকবীরের বাইকের একদম সামনে। তবু তাকবীরের মুখে নড়চড় নেই। ওর আত্মবিশ্বাসী ভঙ্গিতে যেন পুরো রাস্তা স্থির হয়ে রইল। তাকবীর ঠোঁট কেলিয়ে হাসলো রিচার্ডের দিকে চেয়ে। রিচার্ড গুরুগম্ভীর অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় ধারালো চিবুকে গাড়ি থেকে বেরিয়ে এলো। তুই যে স্কুলের ছাত্র, সেই স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল আমি, তাই শাসন করতে জানি আর সীমা দেখাতেও পারি। বুঝতে পেরেছিস তো নিজের সীমা? তাকবীর বিদ্রুপের সুরে বলল রিচার্ডকে। তবে রিচার্ড তৎক্ষণাৎ কোনো প্রত্যুত্তর করলো না, বরং ঠান্ডা ভঙ্গিতে গাড়ির হুডে কোমর হেলান দিয়ে দাঁড়ালো। এক পায়ের ওপর আর এক পা তুলে রাখে, গালের ভেতর জিভ ঘুরিয়ে একরকম তুষ্ট হাসি ছড়িয়ে দিল নিজের জুতোর দিকে তাকিয়ে। তাহলে মানছিস তোর ভালো মানুষই মুখোশের আড়ালেও একটা কুৎসিত রূপ আছে? তাকবীর ঠোঁট কামড়ে হাসলো রিচার্ডের কথায়। অতঃপর বাইকের সামনে ঝুঁকলো খানিকটা। তাকবীরের হাসির মধ্যে এক ধরনের ঠান্ডা অহংকার। নীরের ঠান্ডা গলায় বলল, সবারই থাকে, তবে আড়াল করার ক্ষমতা সবার থাকে না, আর সেই ব্যর্থক্যটাই বিজয় নির্ধারণ করে। বোকা বোকা, এত বোকা শালী। রিচার্ড ঠোঁট কামড়ে আফসোসে মাথা দুপাশে ঘুরিয়ে বলতে লাগলো। তাকবীর মানে বুঝতে না পেরে ভুরু কুচকালো। এলিজাবেথ সিমরা এরিন। তাকবীরের চোখে মুহূর্তে আগুন জ্বলে উঠল। বজ্রপাতের মতো কণ্ঠে ঝংকার তুলে বলল, মুখ সামলে কথা বল কুত্তার বাচ্চা। রিচার্ড ঠান্ডা অথচ কটাক্ষে সুরে হেসে বলল, আমার জিনিস আমি যেভাবে ইচ্ছে বলবো, আবার যেভাবে ইচ্ছে সেভাবে আদর করব। তার আগে 10টা জুতোর বাড়ি দিয়ে দেব তোর মতো দুমুখকে জীবনের সব থেকে বড় আস্থার জায়গায় বসানোর জন্য। তাকবীর সোজা হয়ে বলল, সব জায়গায় তুই হয়তো রিচার্ড, কিন্তু সেই একটা জায়গায় আমি তাকবীর। আমি আস্থার স্থান অর্জন করেছি আমার কর্মে, আর তুই ঘৃণা করিয়েছিস তোর ব্যবহার দিয়ে। আমার জীবনের সব যদি আমি ত্যাগ করতে পারি ওর জন্য, তাহলে সব ধ্বংসও করে দিতে পারবো। সরে যা আমাদের মাঝখান থেকে। রিচার্ডের ঠোঁটে তৃপ্তির হাসি খেলল। চিন্তা করিস না, তোর দিনও আসছে সামনে। সেই দিন কিভাবে শেষ করব তা কল্পনাও করতে পারবি না। থেমে আর কি বসছিস, সরে যাওয়ার কথা। হাউ ফানি। আরো গম্ভীর হলো তাকবীরের গলা। বলল, যে চোখের আশায় চেয়ে থেকে লাভ নেই, যে চোখের বিষ তুই।
যেই চোখে একবার নিজেকে আটকেছি সেই চোখের বিষও আমার জন্য বানিও। আমি বিষ খেয়ে বাঁচতে জানি, আর তুই আগুনে পুড়তে পারিস কিনা সেটা দেখার অপেক্ষায় আছি। তাকবীর মলিন হেসে জবাব দিল। যে চোখে নিজের ধ্বংস দেখতে পায় তার কাছে এই বিষ কিংবা আগুন সবই নস্যি। হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ল রিচার্ড। হাসতে হাসতে শরীর কেঁপে উঠছে। তাকবীরের মস্তিষ্ক, নিউরন, শ্রবণ ইন্দ্রিয় ঝাঁঝরা করে দিচ্ছে রিচার্ডের বিদঘুটে হাসির শব্দ। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল তাকবীর। হাসলেই কোনো কিছু বদলে যাবে না। অ্যালোকেশি আমার ছিল, সব কিছুর পরেও আমারই হবে। হাসি থামল রিচার্ডের। তাকবীরের দিকে ভুরু গুছিয়ে চেয়ে সরু গলায় বলল, যখন আবার বাচ্চার মামা ডাক শুনবি তখন তোর বাবা ডাক শোনার শখ গুছে যাবে। রিচার্ড বিটুপের সুরে ছুড়ে দিল কথাটা। তাকবীরের ঠোঁটের কোণে তিক্ত হাসি খেলল, চিবিয়ে চিবিয়ে বলল, বাবা ডাক শোনার শখ গোছাতে হয় না রিচার্ড কাইনাত, সেটা অর্জন করতে হয়, আর তুই সেটা কোনো দিন পারবি না। I have already done everything. দাঁতে দাঁত পিষে ধরল তাকবীর। রিচার্ড ঠোঁটের কোণে কটাক্ষের হাসি ঝুলিয়ে দেখছে তাকবীরের ক্ষিপ্ততা। লজ্জা করে না একটা মেয়েকে নিয়ে এভাবে কথা বলতে? চোখ বড় বড় হয়ে গেল রিচার্ডের। চমকানোর ভান ধরে গদগদ করে বলল, তবা তবা, নিজের দখলকৃত জিনিস নিয়ে কথা বলতে যদি পাপ হয় তবে এই পাপ আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টাই করি। সকালে শাওয়ার নিয়ে বেরোনোর পর থেকে শুরু করে আবার শাওয়ারে ঢোকা পর্যন্ত করি। এত নোংরা মস্তিষ্ক নিয়ে রাতে ঘুমাস কি করে? রিচার্ড ঘাড় কাত করে বুড়ো উঁচিয়ে বিটলামি স্বরে বলল, তোর বোনের পাশে ঘুমাই। আমার বোন মানে কে? এলিজাবেথ। চিবুক শক্ত হলেও রাগল না তাকবীর, বরং তার ছেলের হাসি দিল। নারী পাচারকারীদের কাছ থেকে এর থেকে ভালো আর কি বা আশা করা যায়? মুহূর্তে গম্ভীর হয়ে গেল রিচার্ডের চওড়া তামক। শক্ত হয়ে এলো কণ্ঠস্বর। শালা, আমি তো তাও টাকার বিনিময়ে মেয়েদের কিনে নেই। যারাই আমার লাইনে আছে স্বেচ্ছায় আছে, কিন্তু তুই তো জান নিয়ে নিস ডিরেক্ট টাকার জন্য। শুকনো মুখে চিড়ে ভিজে না, প্রমাণ দেশ শালা। তাকবীর তুষ্ট হেসে বললেও রিচার্ড সাবলীল ভাবেই হাসলো। ঠোঁট কামড়ে চোখ বুজে অনর্থক মাথা নাড়ালো দুপাশে। পরপর চোখের পাতা খুলল। ঠোঁট গোল করে মুখ দিয়ে চোচো শব্দ করে বলল, হ্যাঁ, এবার ভিজবে। ধরিত্রীর মাটি সিক্ত হবে তোর তাজা রক্তে, আর তোর রক্ত ঝরবে তোর পাপের কারণে। কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে। তাকবীর বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলল, নিজেকে কি নিষ্পাপ দাবি করছিস? আগুন বর্জন করলো কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমি নিজেকে এক রূপের দাবি করছি। আমি সব জানি। তুই আমার জানিস শালা? কোনটা আমি না জানি বল? এই যেমন ধর আজকের লাল রংটা। এ কথা বলে রিচার্ডের দিকে চোখ টিপল তাকবীর। পরপর রিয়ানের মেসেজ দেখে জবাবের অপেক্ষা না করে দ্রুত স্থান ত্যাগ করলো তাকবীর। দুপুরের উষ্ণ হাওয়ার মধ্যে রিচার্ডের দাঁতে দাঁত পিষার শব্দ আরো স্পষ্ট শোনা গেল। ক্রোধে চোখের নীলমণির পাশের সাদা অংশ রক্তিম বর্ণ ধারণ করলো। স্বভাবতই নারীদের মন কৌতূহলে ভরা। এলিজাবেথও এর ব্যতিক্রম নয়। ঠিকানা নামের ঘরটা এলিজাবেথের মনে রহস্যের জাল বুনেছে। ঘরের ভেতরে কি আছে সেই চিন্তায় মন আনচান করছে, কিন্তু ঘরের দরজার সামনে দুটো বিশাল তালা। প্রবেশের উপায় নেই। তার উপর মেয়েটা সবসময় এলিজাবেথের উপর নজর রাখে। এই কারণেই ঘরের ভেতরে ঢোকার সাহস বা সুযোগ কোনোটাই পাচ্ছে না এলিজাবেথ। তবু কৌতূহলের জ্বালায় সকাল থেকে ঘুরঘুর করছে সে ঘরটার আশেপাশে, যেন একটু ফাঁক পেলেই ঢুকে পড়বে সেই রহস্যময় ঘরে। হঠাৎ এলিজাবেথ ভারী পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। পেছনে তাকাতেই সর্বঙ্গ শিউরে উঠল। রিচার্ডের রক্তলাল চোখে আগুন হয়ে জ্বলছে। সেই দৃষ্টির ছাঁচে এক মুহূর্তে এলিজাবেথের ভেতর শুকিয়ে এলো। রিচার্ডের মুখের অবস্থা এতটাই ভয়ঙ্কর যে ওকে স্বাভাবিক মনে হয় অদ্ভুত হচ্ছে। ভয় এলিজাবেথ দৌড়ে নিজের রুমের দিকে ছুটে, তবে দরজা সম্পূর্ণ বন্ধ করার আগে রিচার্ড তার দুহাত দিয়ে দরজার ফাঁকে ঢুকিয়ে দেয়। চোখের দৃষ্টি যেন এলিজাবেথকে মুহূর্তে ভস্ম করে দেবে। ভয় এলিজাবেথের ঠোঁট ভেঙে আসে। থরথর করে কাঁপতে থাকে গরম। তবে রিচার্ড দরজা ধাক্কা দেয় না, আবার সরেও আসে না। শুধু রক্ত গরম দৃষ্টিতে তাকিয়ে আছে এলিজাবেথের দিকে। এদিকে নিচ থেকে এই দৃশ্য দেখে মেয়েদেররা কেঁপে ওঠে। একজন তাকবীরকে কল করতে চাইলে আরেকজন দ্রুত তাকে আটকে দেয়। পাগল হয়েছিস? কাকে কল দিচ্ছিস তুই? ভুলে গেছিস আমাদের কত টাকা দিয়েছে উনি? যদি কল করিস তোদেরই কেটে নদীতে ভাসিয়ে দেবে। হ্যাঁ, এটাই রিচার্ড কায়নাত। তার মস্তিষ্ক সূক্ষ্ম বুদ্ধি আর কৌশলে ঠাসা। দেওয়ানমঞ্জিলের প্রতিটি কোণ, প্রতিটি মানুষ, এমনকি গাড় থেকে শুরু করে মেট পর্যন্ত সবই রিচার্ডের নিয়ন্ত্রণে।
মোটা অঙ্কের টাকায় সবাইকে কিনে নিয়েছে রিচার্ড। উদ্দেশ্য একটাই, তাকবির যেন কোনোভাবেই এলিজাবেথের সংস্পর্শে যেতে না পারে, একই সঙ্গে এলিজাবেথের নিরাপত্তা নিশ্চিত করা। তাই যতবারই তাকবির এলিজাবেথের কাছে যেতে চেয়েছে, ঠিক ততবারই কোনো না কোনো মেয়ের এসে নানান অজুহাতে তাদের আলাদা করে দিয়েছে। এই নিয়ন্ত্রণের জালে আবদ্ধ হয়ে আছে পুরো দেওয়ান মঞ্জিল, তা তাকবির জানে না এখনো পর্যন্ত। রিচার্ড আর অপেক্ষা করল না, শক্ত হাতে এক ধাক্কা দিতেই এলিজাবেথ ছিটকে গিয়ে মেঝেতে পড়ল। রিচার্ড ঘূর্ণির বেগে তেড়ে গিয়ে এলিজাবেথকে হেসকা টানে সোজা করে তুলল। অতঃপর কোনরূপ বাক্য উচ্চারণ না করে দুহাতে শক্ত করে চেপে ধরল এলিজাবেথের কোমর। ছোঁয়ায় ছিল হিংস্রতা, আতঙ্ক এলিজাবেথের চোখ জোড়ায় ফেটে পড়ল। এলিজাবেথ কিছু বলতে যাবে, তার আগে রিচার্ড ওকে শূন্যে তুলে পাশের ছোট ক্যাবিনেটের উপর বসিয়ে দেয়। এতেই থেমে থাকলো না রিচার্ডের হিংস্রতা। তীব্র রাগে ফুঁসতে ফুঁসতে হাত নিয়ে গেল এলিজাবেথের কাঁধের দিকে। এলিজাবেথ সতর্ক হয়ে চেপে ধরল কাঁধের পোশাক। অনবরত কাঁপছে ওর ওষ্ঠদ্বয়। ধ্বংস আর নিয়ন্ত্রণের তৃষ্ণায় পুড়ছে রিচার্ডের আখিদয়। হিংস্রতার প্রভাবে রিচার্ডের পৈশাচিক সাইকো মস্তিষ্ক বেড়বিড়িয়ে ওঠে। তুই খুলবি না, আমি খুলবো। কান্নার তোর বাড়ল এলিজাবেথের। ভয়ে গলা দিয়ে কথা বের হচ্ছে না, কোন রকমে অস্পষ্ট স্বরে আওড়ালো, আপনি এসব কি বলছেন? এলিজাবেথের কথা আদৌ রিচার্ডের কানে গেল কিনা তা বুঝে গেল না। রিচার্ড একইভাবে দাঁতে দাঁত পিষে বলল, উইল ইউ টেক ইট অফ অর শুড আই? এলিজাবেথ তবুও হাত সরায় না, ভয় কাতুরে চোখে তাকিয়েছে রিচার্ডের দিকে। এবার সংযম হারালো রিচার্ড, ছাড়া মেরে সরিয়ে দিল এলিজাবেথের হাত কাঁধ থেকে। পরপর কাঁধের অংশের কাপড় খানিকটা সরালো। আশ্চর্যজনকভাবে হাত কাঁপছিল গ্যাংস্টার বসের। কাঁধের উপরের অংশের কাপড় সরিয়ে ভেতরের ইনার ওয়্যার উন্মোচন করে সাদা রং অবলম্বন হতেই চকিয়ে সরে আসে রিচার্ড। এক হাত কোমরে রেখে ঠোঁট কামড়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। আটকে রাখার নিঃশ্বাস ঘন ঘন শ্বাসে নির্গত করছে ভেতর থেকে। ভরকে গেল এলিজাবেথ, বুঝতো না রিচার্ডের এই আচরণের মানে। তবু রিচার্ড সরে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সহসাই এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হতো ভেতরে, তবে তা স্থায়ী হলো না বেশিক্ষণ। অতর্কিত আক্রমণে হচকিয়ে গেল এলিজাবেথ। রিচার্ড আবার টেরে এসে এলিজাবেথকে নিজের বাঁধনে নিয়ে নিল। রিচার্ডের চোখে এখন কোনো তেজ নেই। নিষ্পাপ দ্বিধাহীনভাবে একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়েছে এলিজাবেথের রক্তাভ মুখশ্রীতে। এলিজাবেথ রিচার্ডের চোখে এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে নিল। আইঠাই করতে করতে বলল, এভাবে তাকাবেন না, এই চোখে কিছু একটা আছে। রিচার্ড অনড়ভাবে ঝুঁকে থেকে ঠোঁট কামড়ে হাসল। পরপর পুরুষালী হাসকি স্বরে হিসিয়ে বলল, আছে তো, তোমার সর্বনাশ। বুকের ভেতর মোচড় দিয়ে ধরল এলিজাবেথের। ভেঙে আসে কণ্ঠস্বর। সুগভীর নিকশ কালো চোখ হতে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ক্ষীণ আওয়াজে বলল, আপনি তো আমার সর্বনাশ সেই কবেই করে দিয়েছেন। রিচার্ড এলিজাবেথের চিবুকের নিচ ধরে ওকে নিজের দিকে ঘোরালো। এলিজাবেথ ভেজা চোখে তাকালো রিচার্ডের শান্ত চোখে, তবে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। ভেতরে তোলপাড় শুরু হয় অজানা শিহরণে। দৃষ্টি সরিয়ে নেয় এলিজাবেথ। ঠোঁটের কোণ কামড়ে হাসলো রিচার্ড তা দেখে। সর্বনাশ করিনি, তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আমার রাজস্ব বিস্তার করেছি। এলিজাবেথ কোনো প্রত্যুত্তর করল না, তবে করে বসলো এক কাণ্ড। অবাকেরও অবাক পর্যায়ে গিয়ে এলিজাবেথ সোজা হলো, গেছল রিচার্ডের অতি নিকটে। দুপা দিয়ে পেঁচিয়ে ধরলো রিচার্ডের কোমর। হুড়ু কুচকালো রিচার্ড, তবে বাধা দিল না। স্থিরভাবে দেখছিল এলিজাবেথ কি করছে। রিচার্ডের নীরবতার উত্তেজনায় ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠল। এবার এলিজাবেথ সত্যি বিস্ময়ের সীমা ছাড়ালো। পেঁচিয়ে রাখা পায়ে হালকা টান প্রয়োগে রিচার্ডকে আরো কাছে টেনে আনলো। দৃষ্টি গভীর স্থির হয়ে আছে রিচার্ডের সমুদ্র নীল চোখে। দুটো দৃষ্টি এখন এক বিন্দুতে মিশে গেছে, একটিতে প্রশ্ন অন্যটিতে উত্তর। সময়ও থমকে গেল তাদের চারপাশে। শুধু এই নীরব মুহূর্তটুকু চিরস্থায়ী হয়ে রইল। রিচার্ড যখনই রিচার্ডের কোমরের উদ্দেশ্যে হাত বাড়াবে, তখনই ভেসে এলো রিচার্ডের সরু স্বর, আমি নিরস্ত্র রেড। ইঁদুরের গর্তে কি কেউ অস্ত্র নিয়ে যায়? গর্ত তো এমনিতেই ছোট। ভরকে গেল এলিজাবেথ। ধরা পড়ে সঙ্গে সঙ্গে পেঁচানো পা আলগা করে দূরে সরে আসলো রিচার্ডের কাছ থেকে। তুষ্ট হাসলো রিচার্ড। আচানক এলিজাবেথকে টানে নিজের কাছে নিয়ে এসে শরীরের সাথে লেপটে শূন্য তুলে নিল। চমকে গেল এলিজাবেথ। ধরিয়ে ধরল রিচার্ডের গলা। রিচার্ড বেডের দিকে যেতে যেতে ভারী কণ্ঠে বলল, এখন আমার মুড এসে গিয়েছে। নিজের সর্বনাশ ডেকে আনলে বোকা পাখি। কেঁপে উঠল এলিজাবেথ। রিচার্ডের গলা ছেড়ে দিয়ে ওর কলা চেপে ধরে তেজ দেখিয়ে বলতে লাগলো, ছেড়ে দিন বলছি, অসভ্য লোক একটা। আমি কিন্তু আমার শ্বশুরকে ডাকবো। ছাড়ল না রিচার্ড বেডের নিকট না যাওয়া পর্যন্ত। হেঁটে গন্তব্যে পৌঁছেই ছুড়ে ফেললো এলিজাবেথকে বেডে। কোনোই আঘাত পেল এলিজাবেথ হঠাৎ ফেলে দেওয়াতে। রিচার্ড লাফিয়ে পড়লো এলিজাবেথের উপর। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই ছেড়ে দিল শরীরের অর্ধেক ভর এলিজাবেথের উপর।
কুটিল হাতে চেপে ধরলো এলিজাবেথের দুটি হাত, পরপর মাথার উপর নিয়ে বিছানার সাথে চেপে ধরলো। কণ্ঠে ফিরে এলো সেই তেজ। মুখে খুব বুলি ফুটছে না? শ্বশুর বাড়ি মনে করি সেটা? তোর শ্বশুর বাড়িতে আজ মধু চন্দ্রিমা পালন করব। রিচার্ডের চোখে অদ্ভুত এক মিশ্রণ, উত্তেজনা আর গভীর শাসনের। এলিজাবেথ তবুও নির্ভীক, যদিও ভেতরে কোথাও অশান্তির ঢেউ। আকস্মিক রিচার্ড মুখ ডুবিয়ে দিল এলিজাবেথের কণ্ঠের নিম্নাংশে। কেঁপে উঠল এলিজাবেথের অভ্যন্তর। ঠেলে ঠুলে রিচার্ডকে সরাতে চাইলেও 1 ইঞ্চি সরাতেও সফল হয় না এলিজাবেথ। পাতলা চামড়ায় তীক্ষ্ণ দাঁতের কামড়ে ব্যথায় কান নিষ্পেয়ে স্রোত বইল। রিচার্ডের আক্রমণ থামে না, থামলো না হাতের অবদ্ধ বিচরণ। হঠাৎ রিচার্ড এলিজাবেথের পেটের পাতলা চামড়ায় শক্ত করে চেপে ধরল। ব্যথার তীব্রতায় এলিজাবেথ কুকড়ে উঠল। মুখ দিয়ে বেরিয়ে এলো স্ফুট গঙ্গানির শব্দ। সেই শব্দে রিচার্ডের ঠোঁটে এক নির্দয় হাসি ফুটে উঠল। জাস্ট দ্য ওয়ে বেবি। চাপা গলায় ফিসফিস করলো রিচার্ড, ঘন নিঃশ্বাসের মাঝে গলদেশে উত্তাপ নিবারণে লিপ্ত থাকা অবস্থায়। এলিজাবেথ শত চেষ্টা করেও মুক্ত হতে পারল না। রিচার্ডের বাঁধন এতটাই কঠিন। বিষণ্ণতায় ডুবে গেল অন্তঃকরণ। গলদেশ পুড়ে যাচ্ছে, শরীরে গভীরে শুরু হলো অস্থিরতা। এক অদ্ভুত শিহরণ ধীরে ধীরে জড়িয়ে ধরল এলিজাবেথকে। রিচার্ড সফল হয় ওর ছোঁয়ায় এলিজাবেথকে কাবু করতে। এলিজাবেথ স্থির হয়ে গেল। তবে যখন এলিজাবেথ স্থির হলো তখনই রিচার্ড মুখ তুলল, অতি ভারী শ্বাস ফেলতে লাগলো। ইউ টেক মি সো গুড রেড। চোখ মুখ কুচকে মুখ ফিরিয়ে নিল এলিজাবেথ। আকস্মিক রিচার্ড দন্ত বসিয়ে দিল এলিজাবেথের কলার বনে। এলিজাবেথ চেঁচিয়ে ওঠার আগে রিচার্ড হাত দিয়ে মুখ চেপে ধরলো এলিজাবেথের। ঠুকরে কেঁদে উঠল এলিজাবেথ ব্যথায়। রিচার্ড এলিজাবেথের নাকের ডগায় নাক ঘষতে ঘষতে নেশালো স্বরে শুধালো। তুই এলিজান, দেখলাম গুগলে ডার্ক রোমান্স লিখে অনেক সার্চ হচ্ছে। এক ঝলক দেখানো যাক রিয়েল লাইফের ডার্ক রোমান্স কাকে বলে। এটা তো জাস্ট ডেমো ছিল রেড, আসলটা এখনো বাকি। ব্যথা বলে চমকে উঠল এলিজাবেথ। সেই সঙ্গে অস্বস্তি আর লজ্জায় গাল লাল হয়ে উঠল। সত্যি তো, গত রাতে একটা রিলস থেকে কৌতূহলী হয়ে সার্চ করেছিল ডার্ক রোমান্স, কিন্তু রিচার্ড জানলো কিভাবে? রিচার্ড ধীরে ধীরে এলিজাবেথের মুখ থেকে হাত সরিয়ে নিল। সুযোগ পেতে এলিজাবেথ গম্ভীর গলায় বলল, আপনি কি করে কথা শেষ হওয়ার আগে রিচার্ডের তর্জনী এলিজাবেথের ঠোঁটে ঠেকলো। এক নরম অথচ শাসন ভরা স্বরে বলল, আমি সব জানি রেড, তোমার সবকিছু, একদম সব। এলিজাবেথ থমকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে শুষ্ক ঢোক গিলে বলল, আপনি কি আমাকে স্টক করছেন? রিচার্ডের ঠোঁটে আবার সেই রহস্যময় হাসি। যদি করি, আমার রেডের সব জানা তো আমার অধিকার, তাই না? হঠাৎ কি হলো কে জানে, এলিজাবেথ ফ্যাত করে কেঁদে উঠল। হুড়হুড় করে কাঁদতে কাঁদতে বলল, আর আমার অধিকার কোথায়? আমার অধিকার? এক মুহূর্তের জন্য থমকে গেল রিচার্ড। এলিজাবেথের কণ্ঠে ছিল তেজ, সঙ্গে এক অদ্ভুত অধিকার প্রবণতা। রিচার্ড পুরোপুরি এড়িয়ে গেল এলিজাবেথের প্রশ্ন, কোনো উত্তর দিল না। উল্টে নরম হাতে এলিজাবেথের চোখের পানি মুছে দিয়ে বলল, আমি বাচ্চা ছেলেদের মতো তোমার মাস্কারা বা লিপস্টিক নষ্ট করব না। আমি তোমার সর্বাঙ্গে এলোমেলো ভাবে ছোঁয়া এঁকে দেব, যেন আমার স্পর্শের সুখ তুমি সর্বত্র অনুভব করো। রিচার্ডের মুখে ছিল এক অদ্ভুত শান্তির ছাপ, তবে চোখে এক অদৃশ্য আগ্রাসন। রিচার্ডের পেঁচানো জবাবে এলিজাবেথের কান্নার তোড় আরো বাড়ল। ফেরফের করে কেঁদে ঘৃণিত স্বরে বলল, শুধু এসব নোংরামি, ভালো কথা নেই মুখে? রিচার্ড ভুরু নাচাতে নাচাতে বলল, আমাকে ভালো ভেবে ভুল করছো কেন বেবি? আমার ইমাজিনেশনে তোমাকে আরো গভীরভাবে কাছে নেই, ট্রাস্ট মি। বিষয়তে মুখ ফিরিয়ে নেয় এলিজাবেথ, শীর্ণ স্বরে বলল, আই হেট ইউ। আই এইচ ইউ। এলিজাবেথের কথার পারদে রিচার্ডের নিরুদ্বেগহীন জবাব। এলিজাবেথ ফিরে তাকালো রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। কণ্ঠ ভেসে গিয়েছে কান্নায়। ফেসফেসে আওয়াজে বলল, আপনি আমাকে বদনাম করে দিচ্ছেন। পৈশাচিক শক্তিতে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতা, বৃক্ষপটের সাথে মিশে থাকা লাস্যময়ী নারীর সান্নিধ্যে বহমান মন্থর শীতলতা তলিয়ে গেলেও আবার ফিরে গেল তার পূর্ণরূপে। রিচার্ড খপ করে এলিজাবেথের চোয়াল শক্ত করে চেপে ধরল। কক্ষ কাঁপিয়ে চেঁচিয়ে উঠল, এই পৃথিবীতে এলিজাবেথ শুধু বদনাম হবে রিচার্ডের জন্য। আমার ছোঁয়ার 7 রঙে রঙিন হয়ে যাবে তুমি, তাও তোমার দিকে আঙ্গুল তোলার সাহস কারোর থাকবে না, কারণ রিচার্ড কায়নাত সেই জায়গা রাখেনি। রিচার্ডের কণ্ঠে ছিল এক অদৃশ্য ভয়ঙ্কর শক্তি আর অদম্য সত্য। প্রতিটি শব্দ এলিজাবেথের অস্তিত্বের মধ্যে এক গভীর মুঘলের মতো স্থায়ী ছাপ রেখে যায়, অস্থির করে তুলল ভিতর। এলিজাবেথ রিচার্ডের দিকে চাতক পাখির দৃষ্টিতে চেয়ে ছটফট করে উঠল। কি জায়গা রাখেননি বলুন, সত্যটা জানতে চাই আমি। রিচার্ড আবারও চেপে ধরল এলিজাবেথের কণ্ঠনালী, চিবিয়ে চিবিয়ে বলল, জানতে পারবি, সব জানতে পারবি।
তবে এত সহজে নয়। তোকে এখনো আবার অনেক যন্ত্রণা দেয়া বাকি। একেবারে মেরে ফেললেই তো পারেন, এত কিছু করেও যখন স্বাদ মিটলো না। আজ এলিজাবেথের উচ্চস্বরে কোনো প্রতিক্রিয়া দেখালো না রিচার্ড। এলিজাবেথের উপর থেকে সরে আসলো, বেডে বসে নিজের পায়ের উপর ঝুঁকলো। এলিজাবেথ অনড়ভাবে কেঁদে যাচ্ছে। দমকা হাওয়ার মতো ভেসে আসলো রিচার্ডের খাযুক্ত কণ্ঠস্বর। সেটা পারলে তোর বলে দিতে হতো না, আর না আমাকে এত পড়তে হতো। এলিজাবেথ কিছু বলে ওঠার আগেই রিচার্ড দাঁড়িয়ে ওর পায়ের ঘামে চ্যাটচেটে বৃষ্টি গন্ধযুক্ত মোজা এলিজাবেথের মুখের উপর ছুঁড়ে মারলো। নাকে এসে পড়তে এলিজাবেথের পেটের ভিতর নাড়া দিয়ে উঠলো। মোজা মুখ থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল এলিজাবেথ। এ ছি, এসবের মানে কি? মানে তুই একটা বকলম, আবাল মাথা মোটা। তার চুপ বনে গেল এলিজাবেথ। হঠাৎ রিচার্ড শার্টের বোতামে হাত রাখতে এলিজাবেথ লাফ দিয়ে উঠে বিছানার এক কোণে গিয়ে চাদর দিয়ে ঢেকে ফেললো নিজেকে। রিচার্ড তেচ্ছা নজরে চেয়ে নাক কুচকে গম্ভীর স্বরে বলল, আমি যদি এখন আমার শার্ট খুলি তবে এই খাটের থেকেও বেশি কাঁপবে তোমার হৃদয়। এটা এখন শক্ত রাখতে হবে, ভাঙতে দেওয়া যাবে না। সামনে আমাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এলিজাবেথ বিস্ময়ের চোখে চেয়ে অস্পষ্ট স্বরে আওড়ালো। আমাদের? এই মুহূর্তে এই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না রিচার্ড। গায়ে চাপানো পোশাকের কুচকানো ভাব ঠিক করে পা বাড়ায় দরজার দিকে। ভালোবাসা কোনো সাজিয়ে রাখার প্রদর্শনী নয়, প্রাণ খোলা, মন প্রাণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিতে হয়। ভালোবাসার প্রকৃত স্বাদ তখনই পাওয়া যায় যখন তাকে মুক্ত করা হয়। লুকানো অনুভূতির কোনো মূল্য নেই। থমকে গেল রিচার্ডের পা, তবে পেছন ঘুরল না। গুরু গম্ভীর গলায় জবাব দিল, কেমন লাগবে তখন, যখন মুখে শতবার ভালোবাসি বলে অন্তরে ছলনা পুষবে? ভালোবাসা কেবল শব্দে নয়, ভালোবাসা তার প্রকৃত রূপ পায় আগলে রাখার নিঃশর্ত স্পর্শে। এলিজাবেথ অস্থিরভাবে বিছানা থেকে নেমে রিচার্ডের পেছন গিয়ে দাঁড়ালো। তবু ওদের মাঝে খুব দূরত্ব। রিচার্ডের পেছন ছায়ায় দৃষ্টি রেখে কান্নায় জর্জরিত ক্ষীণস্বরে বলল, আগলে কি রেখেছেন? ছেড়ে দিয়েছেন তো অন্যের হাতে। এলিজাবেথের তীক্ষ্ণ প্রশ্নের জবাবে রিচার্ড এক মুহূর্ত থামল। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। পরপর গভীর কণ্ঠে বলল, রিচার্ড কায়নাত কখনো নিজের জিনিস ছেড়ে দেয় না, দূরে রাখলেও সেটা তারই থাকে। আর যদি হয় শখের জিনিস, তবে আমি উন্মাদ সেখানেই। থেমে। খোলা চুলে মেয়েদের সৌন্দর্য 10 গুণ বৃদ্ধি পেলেও পরপুরুষের সামনে তা খোলা রাখা হারাম। তেমনি ভুল সময়ে ভালোবাসা প্রকাশ করাও শুধু অপূর্ণ নয়, সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। বুকের ভেতর চাপা উত্তেজনা নিয়ে এলিজাবেথ এগিয়ে গেল 2 কদম। কিছু বলতে যাবে তার আগেই শোনা গেল রিচার্ডের অবাক করা কোমল স্বর। এলিজান। থমকে দাঁড়ালো এলিজাবেথ। বুকের ভেতরে চাপ দ্বিগুণ হয়ে উঠল। তবুও শান্ত গলায় বলল, হুম। এইটুকুই যথেষ্ট ছিল। রিচার্ড আর কোনো জবাবের অপেক্ষা না করে লম্বা লম্বা কদম ফেলে চলে গেল। এলিজাবেথ অপলক চেয়ে দাঁড়িয়ে রইল। রিচার্ড দৃষ্টিসীমানার বাইরে চলে যেতেই হঠাৎ করে বাঁকা হাসল। পরপর সেই হাসি ক্ষণিকে রূপান্তর হলো রহস্যময় হাসিতে। চোয়াল শক্ত করে দৃঢ় স্বরে বিড়বিড় করল, আপনার যা করার ছিল তা আপনি করেছেন, আমাকে যা করতে হবে তা এখন আমি করব। আরন, এরিক, আসমান, ভিক্টর এবং তাকওয়া, এই 5 জন দক্ষ এজেন্ট নিয়ে তৈরি হয় সোয়াট টিম। এদের মধ্যে 4 জন পুরুষ এবং 1 জন নারী। এই টিমের নেতৃত্বে রয়েছে এরিক। জন্মসূত্রে কোরিয়ান হলেও এরিকের বেড়ে ওঠা, পড়াশোনা এবং জীবনের সব অভিজ্ঞতা আমেরিকাতেই। বর্তমানে এরিক একজন দক্ষ আমেরিকান নাগরিক। এরিকের কোরিয়ান নাম কিম জি হা। কোরিয়ান বংশোদ্ভূত হওয়ায় এরিকের গায়ের রং দুধের মতো ফর্সা এবং অসাধারণ উচ্চতায় খুবই আকর্ষণীয়। এরিকের চৌকস ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণ তাকে টিমের এক অনন্য সম্পদে পরিণত করেছে। এরিক দক্ষতার সঙ্গে এই টিমকে পরিচালনা করবে এই মিশনে। আর ওর অন্যতম সহযোগী হবে প্রেম ডিরেকশন এবং প্রয়োজনে তথ্য সরবরাহ করে এরিককে সহায়তা করবে। তবে প্রথম সাক্ষাতে প্রেম ও এরিকের মাঝে একটি অদ্ভুত দূরত্ব লক্ষ্য করা যায়। এতেই ধারণা করা যায় তাদের মধ্যে রয়েছে ব্যক্তিত্বের ভিন্নতা, যেটা তাদের সম্পর্কটি এত সহজ করে তুলবে না। বাংলাদেশ সোয়াট কার্যালয়ে এই মুহূর্তে অবস্থান করছে আয়রন, আসমান এবং তাকওয়া। টিমের বাকি 2 সদস্য এরিক এবং ভিক্টর অন্য কাজে ব্যস্ত থাকলেও তাদের পরিকল্পনা স্পষ্ট। এই টিমে এরিক বাদে সবাই আমেরিকান, তবে প্রতিটি সদস্যের দক্ষতার বৈশিষ্ট্যে টিমটি অনন্য। ভিক্টর টিমের মধ্যে আইটি এক্সপার্ট। তার দক্ষ হাতের ছোঁয়ায় যে কোনো প্রযুক্তিগত সমস্যার সমাধান নিমেষেই হয়ে যায়। আসমান, যার শরীর একটু ভারী হলেও ছুরি চালনায় অতুলনীয়। আসমানের প্রতিটি আঘাত নিশ্চিত এবং নির্ভুল। আরন,
যার নিশানা কখনো মিস হয় না। বন্দুক আরনের হাতে এক জাদুকরী অস্ত্র। এরিক এই টিমের চালিকা শক্তি। এরিকের সূক্ষ্ম বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণ বিশ্লেষণ ক্ষমতা টিমকে সবসময় সঠিক পথে পরিচালিত করে। তবে তাকোয়া এই টিমের সবচেয়ে চমকপ্রদ একজন সদস্য। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার সোনালী দীপ্তিতে আলোকিত এই নারী যেন ভুবন মোহিনী এক রূপকার চরিত্র। তাকোয়ান সৌন্দর্য এতটাই মায়াবী যে কেউ সহজে ওকে বিপজ্জনক মনে করবে না, ভাবতেই পারে না সে এত ডেঞ্জারাস কাজে যুক্ত। তবে তাকোয়া শুধু রূপে নয়, গুণে অনন্য। হিপনোটিজমে তাকোয়ার দক্ষতা এমন যে ও মুহূর্তেই শত্রুকে বশ করতে পারে। টিমের অন্যরা মজা করে বলে তাকোয়ার সৌন্দর্যই তার সবচেয়ে বড় অস্ত্র। তাকোয়ার গায়ের রং সোনার মতো উজ্জ্বল, চুলে আর ব্যক্তিত্বে এমন দীপ্তি যে তাকোয়াকে দেখে মনে হয় পৃথিবীর কোনো অপূর্ণতা তার মাঝে নাই। এবার এই 5 জনের সম্মিলিত প্রচেষ্টায় শুরু হবে এক গুপ্ত রহস্য উন্মোচনের অভিযান, যেখানে দক্ষতা, বুদ্ধি আর সাহসের চূড়ান্ত পরীক্ষা হবে। তাকোয়া তার ডেস্কে বসে মনোযোগ দিয়ে কাজ করছে, কিন্তু মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে ডেস্কের সামনে, যেখানে তাকবীর বসে আছে অনেকক্ষণ ধরে চুপচাপ মাথা নিচু করে। তাকবীর এ পর্যন্ত একবারও তাকোয়ার দিকে ফিরেও তাকায়নি। ব্যাপারটা একটু অবাক হলেও মুখে কিছু বলল না তাকোয়া। নিজের কাজে মনোযোগ রাখার চেষ্টা করছে, কিন্তু মনে মনে চলছে এক অদৃশ্য খেলা। তাকবীরও নড়ছে না, তাকোয়া নিজের অবস্থান বদলাচ্ছে না, যেন দুজনেই একে অপরের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। নীরবতা এই প্রতিযোগিতায় কে জিতবে তা বলা মুশকিল। এই যে মিস্টার, আপনার উকিল কখন আসবে? ধৈর্য পরীক্ষায় জিতলো তাকবীর। তাকোয়ার চুপ থাকতে পারলো না। তাকোয়ার কথা শুনে পাশের ডেস্ক থেকে মুরুকুচকে আসমান তাকালো তাকোয়ার দিকে। তাকবীর তপ্ত শ্বাস ফেললো, জবাব দিল, তবে তখনও দৃষ্টি উপরে নিল না। ট্রাফিকে ফেসে গিয়েছে। তাকওয়া এবার পূর্ণ দৃষ্টিতে দেখতে থাকলো তাকবীরকে। নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে লাগলো তাকবীরের প্রতিটি ভঙ্গি অবয়ব। শ্যামবর্ণ যা তাদের কালচারে বরাবরই নস্যি বলে বিবেচিত। তবে আজ তাকবীরের উপস্থিতিতে তাকওয়া সেই ধারণার ধাক্কা দিল। তাকবীরের গায়ের রঙে নেই কোনো কৃত্রিম দীপ্তি, তবু এক অদ্ভুত সম্মোহনী শক্তি আছে। তাকবীরের মুখের স্থিরতা, নতদৃষ্টি আর নির্লিপ্ত ভঙ্গিমা তাকওয়াকে অস্বস্তিতে ফেলছে। তাকওয়া রিয়েলাইজ করলো সৌন্দর্যের সংজ্ঞা শুধু বাইরে চকচক খোলসে সীমাবদ্ধ নয়। তাকবীরের মধ্যে লুকিয়েছে এমন কিছু যা তার সংস্কারের সমস্ত শিকড়কে প্রশ্নবিদ্ধ করে। এমন সম্মানীয় পেশায় থেকেও 2 নম্বরই করতে লজ্জা লাগে না? তাকওয়ার তিক্ত স্বরে তাকবীর এতক্ষণে গিয়ে মাথা তুলল। তাকালো প্রথমবারের মতো তাকওয়ার দিকে, যে আগে থেকেই চেয়ারে পিঠে এলিয়ে ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে চেয়েছিল। ভুবন মোহিনী নারীর সৌন্দর্যের মুগ্ধতায় ডুবে যাওয়ার পরিবর্তে শক্ত হলো তাকবীরের চিবুক। রুষ্ট কণ্ঠে বলল, কি প্রমাণ আছে আমি কাল ব্যবসায়ের সাথে জড়িত? সামান্য এডিট করা কয়েকটা ভিডিওর উপর ভিত্তি করে আপনারা কাউকে দোষ সাব্যস্ত করতে পারেন না। তাকওয়া অবাক হওয়ার ভান ধরে বলল, ও তাই? তাহলে কি 1600 মিলিয়ন ডলার আপনার বাপদাদার সম্পত্তি বিক্রি করে জমিয়েছিলেন? বিজনেস বুঝছেন? বিজনেস 6টি দেশে আমার এক্সপোর্ট ইম্পোর্টসের বিজনেস আছে। আশা করি এতটাও নির্ভুত নন যে এই বিজনেস সম্পর্কে ভেঙে ভেঙে বোঝাতে হবে। সোজা হয়ে বসলো তাকওয়া। তাকবীরের শ্যামবর্ণে চেয়ে সরু গলায় বলল, পুলিশ প্রমাণে বিশ্বাসী? পিছলে হাসলো তাকবীর, অতঃপর ঘাড় বাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বিজনেসের সকল ডকুমেন্টস আমার পিএ নিয়ে আসছে। তারপর আমাদের প্রমাণটাও আশা করি বাক্য ছাড়াই দিয়ে দিবেন। ললাটে ভাঁজ পড়ল তাকওয়ার। কিসের প্রমাণ? আমার 2 নম্বরই ব্যবসার সকল প্রমাণ। থমকে গেল তাকওয়া, তবু অভাবে তাকে বিচলিত হতে দেখা গেল না। সত্যি তাদের কাছে কোনো ভ্যালিড প্রমাণ নেই, শুধুমাত্র আজকের ভিডিও ক্লিপগুলোর উপর ভিত্তি করে তাকবীরকে ডাকা হয়েছে। হঠাৎ করেই চৈত্র মাসের হাওয়ায় ঝরে পড়া পাতার মতো উড়ে এসে কিছু প্রিন্টের ছবি গিয়ে পড়ল তাকওয়ার মুখে। চারপাশে বিস্ময়ের এক চাপা গুঞ্জন বয়ে গেল। তাকওয়া মাথা ছেড়ে গর্জে উঠে দাঁড়ালো, যেন মাটির গভীর থেকে উঠে আসা কোনো অগ্নিগিরি। তাকওয়ার অগ্নিদৃষ্টি সরাসরি গিয়ে পড়ল লারার মুখে। তাকওয়ার অগ্নিদৃষ্টির বিপরীতে লারার ঠোঁটে এক চেনা বাঁকা হাসি। হু দ্য হেল আর ইউ বিচ? এই আস্তে, আওয়াজ নামিয়ে। লারা তর্জনী তুলে ধীরভাবে নিচে নামাতে নামাতে শাসিয়ে বলল। তাকাও কম যায় না। দাঁতে দাঁত চেপে ডেস্ক থেকে বেরিয়ে সরাসরি লারার সামনে গিয়ে দাঁড়ালো, দুটি তীক্ষ্ণ দৃষ্টি একে অপরের উপর নিক্ষেপ করা। গার্ল অফ গ্যাংস্টার জেমস, রাইট? বেশি লাফিও না সোনা, বাপের পাপের শাস্তি তোমাকে দিয়েই শুরু করব। খানিকটা অবাক হলো লারা, তবে দমল না। তেড়ে কিছু বলতে যাবে তখনই শোনা যায় কারোর ভারী কণ্ঠস্বর, হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন হিয়ার?
দরজার সামনে দাঁড়িয়ে আছে এরিক, চিবুকে গাম্ভীর্যের ছাপ, পাশেই রয়েছে ভিক্টর। এরিককে দেখা মাত্র তাকওয়া দূরে সরে গেল। এতক্ষণ ধরে নীরব দর্শক তাক বিরিয়ে এরিকের কণ্ঠস্বর শুনে পিছনে ঘুরল। তাকবীরের দৃষ্টি এরিকের চোখে পড়তেই এরিক তীক্ষ্ণভাবে তাকালো তাকবীরের দিকে। তাকবীর কিছুতেই বুঝে উঠতে পারল না প্রথম সাক্ষাতেই এরিকের এই দৃষ্টির মানে কি। এরিক এসে লারার সামনে দাঁড়ালো। লারা দম নিয়ে সোজাসুজি হয়ে দাঁড়ালো এরিকের। কি হচ্ছে এখানে? লারা ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দিল, ওটাই যেটা আপনারা করছেন। হোয়াট? এরিকের ভুরু কুঁচকে উঠল। লারা অপ্রত্যাশিতভাবে তর্জনী তুলে ভিক্টরের দিকে ইশারা করে বলে উঠল। হি ফাকড মি। মুহূর্তে সোয়াট কার্যালয়ে বিস্ফোরণ হলো। সকলের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ভিক্টর তো যেন আকাশ থেকে টপকে পড়েছে, একটুর জন্য মাটিতে পড়েনি। এরিক ভিক্টরের দিকে তাকালে ভিক্টর চুপসানো মুখে ঘন মাথা নাড়ালো দুপাশে। এরিক শান্ত চোখে লারার দিকে তাকালো। কি প্রমাণ আছে আপনার কাছে? এরিক প্রশ্ন করলো দৃঢ় স্বরে। প্রমাণ ওইগুলো। ডেস্কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ছবিগুলোর দিকে ইঙ্গিত করলো লারা। ও চেহারায় শয়তানের ছাপ স্পষ্ট। এরিক এবং অন্যান্যরা আবারও ছবিগুলোর দিকে তাকালো। সেখানে দেখা যাচ্ছে ভিক্টর আর লারা একে অপরকে কিস করছে। ভিক্টরের মুখ ফ্যাকাশে হয়ে চোখ যেন এবার কোটর থেকে বেরিয়ে আসবে। এরিকের স্বর এবার বেশ শক্ত হলো, বলল, এগুলো যে এডিট করা তা দেখেই বোঝা যাচ্ছে ভিক্টর এতক্ষণ আমার সাথেই ছিল। লারার সাথে সাথে কঠিন গলায় প্রতিরোধ করলো। ওইগুলো যদি এডিট হতে পারে তাহলে ওই ভিডিও ক্লিপগুলো এডিট হতে পারে না কেন? প্রশাসন কি নিজের মর্জি মতো সত্য তৈরি করে? এরিক চোখ শুরু করলো, ভারী কণ্ঠে বলতে লাগলো, ভদ্রভাবে কথা বলুন, ভুলে যাবেন না আপনি কার সাথে কথা বলছেন। তার আগে আপনি ভুলে যাবেন না আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন মেয়ে, আর আমাদের দেশে মেয়েদের যথাযথ সম্মান দেওয়া হয়। এটা আপনার আমেরিকানা বস। ভেসে এলো আরেকটি নতুন কণ্ঠস্বর। প্রেম গায়ে চাপানো লেদারের জ্যাকেট খুলতে খুলতে ভেতরে প্রবেশ করছে। প্রেমকে দেখে লারা এবং এরিক দুজনের মেজাজ ছুটে গেল। প্রেম কারোর বিরক্তি চাহনি পাত্তা না দিয়ে লারার পাশে গিয়ে দাঁড়ালো। লারা কঠোর চোখে প্রেমের দিকে তাকাতে প্রেম হেসে চোখ টিপল। পরপর লারার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, লারা জান্স। চোখ রাঙালো লারা প্রেমকে। এরিকের কণ্ঠ স্থির অথচ দৃঢ়। আপনি আমাদের কথার মধ্যে একদম ঢুকবেন না অফিসার প্রেম, আমি আমার ডিউটি পালন করছি। প্রেম নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমিও আমার ডিউটি পালন করছি। এরিকের তীক্ষ্ণ দৃষ্টি ক্রমেই তপ্ত হয়ে উঠল, গলায় কটাক্ষের ঝাঁজ। মানে কোনটা আপনার ডিউটি মনে হচ্ছে? প্রেম নির্ভীকভাবে উত্তর দিল, একজন নারীর সম্মান রক্ষা করা। এরিক রাগে ফুঁসতে ফুঁসতে বলল, অফিসার প্রেম, এখানে কাউকে অসম্মান করা হচ্ছে না। প্রেম শান্ত তবু দৃঢ়ভাবে বলল, তাহলে এত কাছে দাঁড়িয়ে আছেন কেন? দূরে সরুন। এই বলে হালকা ধাক্কায় এরিককে পেছনে সরিয়ে দিল। চারপাশ স্তব্ধ হয়ে উঠল। প্রত্যক্ষদর্শীদের মুখে বিস্ময়ের ছায়া। এরিকের চোখে অগ্নি জ্বলে উঠল। তেড়ে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই তার চার সহকর্মী তার ঢাল হয়ে তেড়ে যায় প্রেমের দিকে। প্রেম তবুও নির্বাক, অধর কোণে বাঁকা হাসি। বিস্ফোরণ হওয়ার আগ মুহূর্তে দৃশ্যপটে প্রবেশ করলো তাকবীর। তাকবীর কঠিন গলায় বলল, আপনারা নিজের মধ্যে কি শুরু করেছেন? থামুন, এই যে আমার উকিল এসে গেছে। তাকবীরের কথায় মুহূর্তে উত্তেজনার পারদ নেমে এলো। রেয়ান তাকবীরের উকিল নিয়ে তাকবীরের পাশে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের নীরবতায় দ্বন্দ্বের জট খুলে গেল। তাকবীরের দৃঢ় উপস্থিতি এবং সময়োচিত সিদ্ধান্ত উত্তপ্ত পরিস্থিতির সমাপ্তি ঘটালো। তবুও প্রেম আর এরিকের শক্ত দৃষ্টি এক বিন্দুও নরম হলো না। উকিল ইতিমধ্যে তাকবীরের ব্যবসার সমস্ত ডকুমেন্টস বের করে তাকওয়ার হাতে তুলে দিয়েছে। তাকওয়া এগিয়ে গিয়ে বাকি 3 সদস্যের কাছে নথিপত্রগুলো জমা দিল। 3 জন একটে নথিগুলো দ্রুত হাতে নিয়ে গটগট করে উল্টাতে শুরু করে। দৃষ্টি তাদের তীক্ষ্ণ। এরিক তখনও প্রেমের দিকে তাকিয়েছিল। কপালে ক্রমে ঘামের ফোঁটা জমতে শুরু করেছে। প্রেম এরিকের উপর বেটুপের হাসি ছুড়ে তাকালো লারার দিকে, যে আগে থেকে নাক মুখ কুচকে মুখ বিকৃত করে চেয়ে চেয়ে দেখছিল তার কাণ্ড। প্রেম আবারও লারার দিকে তাকিয়ে ঠোঁট গোল করে ফ্লাইং কিস ছুড়ে দিল নিঃশব্দে। এরিকের টিমমেটরা ডকুমেন্টসগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে মলিন মুখে তাকায় এরিকের দিকে। এরিক আগে থেকে ওদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল। দৃষ্টি মিলতেই তাকওয়া দুপাশে মাথা নাড়ল। এরিকের হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল মুহূর্তেই। অন্যদিকে তাকবীর ঠোঁটের কোণে দুষ্টু তুষ্ট হাসি টেনে বলল, বলেছিলাম বিশ্বাস করেনি। এবার হলো তো? একজন মিনিস্টারকে অহেতুক হ্যারাসমেন্ট করার অপরাধে আপনারা কি শাস্তি পেতে পারেন কোনো ধারণা আছে?
সোয়াট টিমের সদস্যরা কোনো প্রতিক্রিয়া করল না। ক্ষোভ তাদের চোখ স্পষ্ট থাকলেও সকলে নতদৃষ্টিতে নীরবে দাঁড়িয়ে রইল। এরিক দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তাকবীরের মুখোমুখি। উচ্চতায় এরিক তাকবীরের চেয়ে অধিক। তাকবীর মাথা উঁচু করে স্থির দৃষ্টিতে তাকালো। এরিক স্মিত হাসলো, তীক্ষ্ণ স্বরে বলল, তাকবীর নির্ভীক হাসি দিয়ে জবাব দিল, আপনাদের গন্তব্য যদি ন্যায়ের পথ হয় তবে আমিও অপেক্ষা করব, কিন্তু যদি অন্যায় হয় তবে মনে রাখবেন আমি শুধু দাঁড়িয়ে থাকবো না, আমি প্রতিরোধও করব। এরিক ঠোঁট কামড়ে নিজের ক্রোধ সংবরণ করলো। তার পেছনে থাকা সোয়াট টিমের সদস্যরা মাথা নিচু করে রেখেছে। তাদের প্রত্যেকের চোখে অপমানের তীব্র ছায়া। তাকবীর ফিসলে হেসে ধীশ্বরে দৃঢ়ভাবে বলল, আত্মবিশ্বাস সঠিক হলে তাকে ভাঙা যায় না, তবে আপনি চেষ্টা চালিয়ে যেতে পারেন। তাকবীরের পাশে দাঁড়িয়ে থাকা প্রেম হালকা হাসি দিয়ে বিটলামি স্বরে বলল, আপনার ধৈর্য এবং সাহস দুইটারই প্রশংসনীয় মিস্টার। তাকবীর মৃদু হেসে প্রেমের দিকে চেয়ে উত্তর দিল, যে পথ সত্যের সেখানেই ধৈর্যের প্রমাণস্ত্র, আর সাহস সেটা আমার রক্তে। আর কথা বাড়ালো না তাকবীর, হনহনিয়ে বেরিয়ে গেল। সাথে গেল রেয়ান আর উকিল সাহেব, গেল লাড়াও প্রেমকে চোখ রাঙিয়ে। ওরা বেরিয়ে যেতেই এরিক ক্রোধে ফোন ছুঁড়ে মারল মেঝেতে। এই মিস্টার দাঁড়ান। তাকবীর বিরক্ত মুখে থেমে দাঁড়ালো। গাড়ির ডোর ধপধপ শব্দ করে লাগিয়ে পেছন ঘুরে চেঁচালো স্বরে বলল, কি সমস্যা? লারা ততক্ষণে ছুটে এসে তাকবীরের সামনে দাঁড়িয়েছে। হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই, আমি আপনাকে সাহায্য করলাম আর আপনি আমাকে বলছেন কি সমস্যা? পুরো কাওয়ার্ড একটা। এই মেয়ে একদম জিপ টেনে ছেড়ে ফেলবো। তাকবীর দেওয়ানের কারোর সাহায্যের প্রয়োজন হয় না, আমার ঢাল আমি নিচেই। এই বলে তাকবীর আবার গাড়িতে উঠতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো লারা সুরসুরে কণ্ঠে, অন্যের বোন নিয়ে টানাটানি একজন মিনিস্টারের চরিত্রে যায় না। তাকবীর থমকে গেল, পা যেন জমে গেল মুহূর্তের জন্য। ধীরে ধীরে পেছন ফিরল, চোখে এক অদ্ভুত অগ্নি ঝলসে উঠল। স্থির স্বরে বলল, যার জন্য পুরো ব্যক্তিত্ব পাল্টানোর কথা ভাবতে পারি তাকে পাওয়ার চেষ্টা করায় লাজ লজ্জার কি আছে? লারা বাঁকা হাসি দিয়ে বলল, তাহলে ডিল করা যাক। কিসের ডিল? রিচার্ড আমার, এলিজাবেথ আপনার। আই ওয়ান্ট হিম অ্যাট এনি কস্ট। আমরা দুজনেই এক পথের পথিক। তাকবীর দেওয়ানের কারোর সাহায্যের প্রয়োজন নেই, আমি একাই যথেষ্ট আমার এলোকেশিকে নিজের করার জন্য। লারার মুখ অপমানে চুপসে গেল। তাহলে দেখা যাক মিস্টার মিনিস্টারকে আগে তার লক্ষ্যে পূরণ করতে পারে। তাকবীর একটুও বিচলিত হলো না, গম্ভীর মুখে বলে উঠল, খেলা চুমুক মিস লারা, তবে আমার জয় নির্ধারিত। তাকবীর লারাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে গাড়িতে উঠে বসে দরজা টেনে দিল। ড্রাইভিং সিটে বসা ছিল রেয়ান। রেয়ান গাড়ি স্টার্ট দিতে দিতে কিছুক্ষণ উসখুস করে বলল, বস, এত বড় সত্য জানার পরেও কিভাবে সামনে এগোনোর কথা ভাবছেন? এটা তো এক প্রকার আত্মঘাতী। তাকবীর ফোনটা হাত থেকে নামিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠে দৃঢ়তা অথচ বিষাদ মাখা। ভালোবাসার কোনো বিশ্লেষণ হয় না রেয়ান, মানুষ প্রেমে পড়ে বারবার, কিন্তু মায়ায় পড়ে শুধু একবার। আর সেই মায়া যখন প্রকৃত হয় তখন তা মানুষকে অমরত্ব দান করে, আবার ধ্বংসের দ্বারেও নিয়ে যায়। প্রকৃত প্রেমিক কখনো ক্লান্ত হয় না, পারলে প্রিয়তমাকে হৃদয়ের সিংহাসনে বসিয়ে জীবনের মাথার তাজ বানিয়ে রাখে। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত চেষ্টা করব। রেয়ান উদ্বিগ্ন কণ্ঠে বলল, বস, এটা আপনার জন্য ভয়ানক বিপজ্জনক। কপাড়ি থেকে একের পর এক হুমকি আসছে, আর ওই শালা গ্যাংস্টারও এখন আঠার মতো পিছনে লেগে আছে। এই মায়া আপনাকে ধ্বংস ছাড়া কিছুই দেবে না। তাকবীরের চোখে অদ্ভুত এক দীপ্তি জ্বলে উঠল, কণ্ঠে একান্ত অভিজ্ঞান। আমি জানি রেয়ান, আমি জানি যে বিস্ময় মায়ায় জড়িয়েছি, তার শেষ গন্তব্য ধ্বংস। মৃত্যু এখানে শুধু সময়ের অপেক্ষা, তবুও আমি অপারক। এই মায়া আমাকে বন্দি করে রেখেছে। তাকবীর এক মুহূর্ত থেমে দূরের থেকে তাকিয়ে আবার বলল, চোখের সামনে বারবার ভেসে ওঠে আমার নিচের পতনের দৃশ্য। ধ্বংসের প্রতিচ্ছবি আমাকে প্রতিদিন তাড়া করে। রিয়ান, তুমি কি কখনো নিজের ধ্বংস কল্পনা করেছ? আমি করেছি, জানি তা কতটা তীব্র, কতটা বেদনাদায়ক। তবুও এই মায়া থেকে বের হওয়ার শক্তি আমার নেই। হয়তো এটাই আমার নিয়তি, হয়তো এই মায়াই আমার জীবন, আর এই ধ্বংসই আমার চূড়ান্ত মুক্তি।
রিয়ান আর কিছু বলল না। তাকবীর এক দৃষ্টিতে চেয়ে আছে বাইরে। রিচার্ড কায়নাত গ্যাংস্টার বস, যার পাথরের মতো কঠোর চেহারার আড়ালে লুকিয়েছে পাহাড় সমান কষ্ট। মাথার উপর একমাত্র বর্ষায় ফাদারকে হারিয়ে ভেতরে ভেতরে জ্বলে পুড়ছে গেলেও কিন্তু বাইরে থেকে সে আগের মতোই অটল। তবে অভিব্যক্তির ভাব আছে অন্যরকম। প্রকাশ না করলেও বাইরে প্রকাশ পাচ্ছে ভেতরের ভাঙন। নিজের দুঃখকে ভুলে থাকার জন্য বিষাক্ত পদার্থের আশ্রয়ে বাঁচতে শিখেছে সে। কখন থেকে ক্যাসিনোতে বসে রিচার্ড একের পর এক মদের বোতল খালি করে যাচ্ছে। সে রয়্যাল ক্যাসিনো, যার উৎস ধরে এক দর্শনার্থে চলে গিয়েছিল লালচুলে সেই মায়াবীর খোঁজে। রিচার্ড আজ একাই। কষ্টের সময় গ্যাংস্টার বস নিজেকে একা রাখতেই পছন্দ করেন। ভয় হয় যদি কেউ তার এই ভাঙা রূপ দেখে ফেলে। নেশাল লুকাস ফাদারের শেষকৃত্যে যাওয়ার ইচ্ছা জানালেও তাদের যেতে দেয়নি রিচার্ড। রাত তখন মাঝরাত চুই চুই। রিচার্ড ক্যাসিনোতে ঢোকে চকচকে অন্ধকারে। সময় ছিল 11টার আশপাশ। শেষ থেকে নিজের ভেতরে হারিয়ে রয়েছে। টেবিলের উপর ফেলে রাখা বোতলগুলো একের পর এক খালি করে যাচ্ছে। মেঝেতে ছড়িয়ে আছে ড্রাগের প্যাকেট আর ইঞ্জেকশন। চারপাশ ভরে আছে ধোঁয়ার কুণ্ডলী আর তীব্র গন্ধে, যেখানে নিঃশ্বাস দেওয়াই দুষ্কর। কিন্তু রিচার্ড, তার মুখে প্রশান্তির ছায়া। অস্থির পরিবেশও রিচার্ডকে ছুতে পারছে না, কারণ এই বিষাক্ত পৃথিবীটাই তার স্বস্তির আশ্রয়। রিচার্ড ভিআইপি লাউঞ্জের নিরাপত্তায় ডুবেছিল। চারপাশ নিস্তব্ধতা। কাচের দরজার বাইরে স্নিগ্ধ আলোর ঝলকানিতে জ্বালাচ্ছিল। কোনো পায়ের শব্দ নেই, নেই কোনো কোলাহল, শুধু নিস্তরঙ্গ শূন্যতা। হঠাৎ নির্যাতনার বুক চিরে ভেসে এলো এক মোলায়েম মেয়েলি স্বর। গানের সুর বাতাসে ঢেউ তোলে ধীর। শব্দটা আসছে কাছ থেকে। গিম বয়, আই অ্যাম ইউর লেডি, আই গট ইউ হেয়ার। What you want, feel too crazy. I am your girl, I am your girl. I am your mama, come on boy. Don't be shy, don't want drama. পায়ে 4 ইঞ্চির হিল ঝুলিয়ে হেলে তুলে ভেতরে প্রবেশ করলো লারা। শরীরের স্পর্শকাতর জায়গাগুলো ঢাকা পাতলা কাপড়ে। যতটুকু লুকানো ততটুকু খোলামেলা। রিচার্ড লারাকে দেখেও যেন দেখলো না। এমনকি মুখাবয়বেও কোনো ক্রোধের ছাপও দেখা গেল না। উল্টো নতুন আরেকটা বোতলের মুখ খুলে নির্লিপ্তভাবে মদ খেতে থাকলো। লারা আগের বারের ঘটনা মনে রেখে এবার আর রিচার্ডের তেমন কাছে ঘেঁষল না। পাশের কাউচে গিয়ে বসলো। তবে অঙ্গভঙ্গি ছিল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কিছু সময় পেরিয়ে যাওয়ার পরও যখন রিচার্ড লারার দিকে একবারের জন্য ফিরল না, তখন আর চুপ থাকতে পারল না লারা। কাম অন রিদ, আমি জানি এখন তোমার কারো সঙ্গের প্রয়োজন। লুক, আই এম হেয়ার। এই দেখো, জামাটা বিশেষভাবে তোমার জন্য কিনেছি। রিচার্ডের ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটল, অল্প বিরক্তি এবং বিষাদ মেশানো। 2 আঙুলের মাঝে রাখা সিগারেটের আগুন ধরল রিচার্ড। অতঃপর জ্বলন্ত সিগারেটের টান দিয়ে কাটকাট কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত নারী ছাড়া পৃথিবীর সমস্ত নারীও যদি আমার সামনে নগ্ন হয়ে শুয়ে থাকে, তবু আমার অনুভূতিতে এক বিন্দু কম্পন আনতে পারবে না। আমার নিয়ন্ত্রণ ইস্পাতের মতো অটুট। সুযোগ পেলে বুঝি কোনো পুরুষ কখনো ছেড়ে দেয়? আমি সেই চিকন পেন্সিল না যেটা সব শার্পনারের ভেতর ঢুকে যাবে। আমার পেন্সিলের নিজস্বতা আছে, যেটা যে কোনো শার্পনার নিতে পারে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, লারা বেবি। অপমানে থমথমে হয়ে গেল লারার মুখ। ক্ষোভে চেঁচিয়ে বলল, ওই মেয়ের থেকে কি কম সুন্দরী আমি? কোন দিক দিয়ে কম আমি? কখনো চোখ তুলে তাকিয়ে দেখেছ? রিচার্ড ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল, পরপর ভনিতাহীন নির্লিপ্ত স্বরে বলল, সৌন্দর্য তো শুধুমাত্র নজর কাড়ে, আর ব্যক্তিত্ব হৃদয় ছুঁয়ে যায়। লারা তাচ্ছিলের হাসি দিয়ে উচ্চস্বরে বলল, কাম অন রিচার্ড, এসব প্রেমের বুলি এখন পুরনো হয়ে গেছে। আই ডোন্ট ইভেন রিমেম্বার আমাদের প্রথম দেখা কবে হয়েছিল। আর তুমি? তোমার তো আরো আগে ভুলে যাওয়ার কথা। 23 অক্টোবর 2024। বৃষ্টি ঝরেছিল সেই সকালে। রিচার্ড শূন্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে অবিলম্বে আওড়ালো। স্তব্ধ হয়ে গেল লারা। এক মুহূর্তের জন্য মুখে কোনো শব্দ এলো না। থেমে গভীর শ্বাস নিয়ে প্রায় চিৎকার করে উঠল লারা, হোয়াট দ্য হ্যাক! তুমি কি সত্যি ওই তারিখ মনে রেখেছ? এই মেয়ে, আমাকে তুমি বলার অধিকার তোকে কেউ দেয়নি, সাবধান। লারাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দরজা ঠেলে বেরিয়ে গেল রিচার্ড। এত নেশা করার পরও শরীরে অটুট দৃঢ়তা একবারের জন্য টলল না রিচার্ড। লারা হতাশায় মেঝেতে পড়ে ক্ষোভে চিৎকার করতে করতে নিজের চুল টেনে ধরল। হে লারা, হোয়াট আর ইউ ডুইং? লারা মদ খেয়ে টাল হয়ে টলতে টলতে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরল। ঝাপসা চোখে প্রেমের চেহারা অবলোকন করে আবার সামনে ফিরল। ছেলেটার মাথা বার কাউন্টারের আরো শক্ত করে চেপে ধরে বলল, ভাগ প্রেম, ইউ আর ওমেন, ম্যানিপুলেট দেম, দ্যাটস হোয়াট ইউ ডু। রিচার্ড চলে যাওয়ার পর থেকে লারা তুচ্ছতাচ্ছিলের বেদনায় মদ গিলেই যাচ্ছিল। হঠাৎ এই তরুণ
তার পাশে এসে ফ্লার্ট করতে চাইলে লারা ছেলেটাকে ধরে কাউন্টারের মাথা চেপে ধরে। গ্যাংস্টারের মেয়ে বলে কথা, শরীর পাতলা হলেও শক্তি অসাধারণ। প্রেম এগিয়ে এসে লারার হাত থেকে ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে পেছনে লাথি মেরে পাঠিয়ে দিল। অতঃপর লারার পাশের টোলে গিয়ে বসলো, ফ্লার্ট করতে শুরু করলো। এটা তো ম্যানিপুলেশন না, পুরোপুরি অ্যাটাক ছিল। মাঝে মধ্যে আমাকেও তো এভাবে করতে পারো লারা চান্স, একটু মাইন্ড করবো না। লারা ঢুলুমুলু চোখে প্রেমের দিকে তাকিয়ে ম্লান স্বরে বলল। আবার ফ্লার্ট করছো? প্রেম চুল ঠিক করে ঠোঁট কামড়ে মুস্কি হেসে বলল, কিয়া করু ও লেডিস মেন নুফ এরিসি মিজবুর। লারা হেসে গানের তালে তালে চিপিয়ে বলল, हम किसी को आसानी से मिला थी है नहीं है। প্রেমের তৎক্ষণাৎ জবাব, আমি না হয় একটু কষ্ট করেই পেলাম তোমাকে। কিরে ভাই, আজ আমার হাসি সুন্দর না বলে পিছে পড়ে গেলি? মুহূর্তের জন্য প্রেমের মুখ থেকে উজ্জ্বলতা মুছে গেল। প্রেমের নীরবতা দেখে লারা উচ্চস্বরে হেসে উঠল। বাহ, এত তাড়াতাড়ি সব বুঝে গেলে? আর কে বলেছে তোমার হাসি সুন্দর না? বাসায় কি আয়না নেই? প্রেমের কথা শুনে ঠোঁট কামড়ে হাসলো লারা, কিন্তু সেই হাসি দ্রুত মিলিয়ে গেল। মুখে নেমে এলো আধার, কণ্ঠ ডুব গভীর খাদে। যাকে আমি ভালোবাসি তার কেন পছন্দ হলো না আমার হাসি? আমি তো তাকে সত্যি সত্যি ভালোবাসি। প্রেমের অভিব্যক্তি এবার গম্ভীর হলো। সোজা হয়ে লারার দিকে ঘুরে বসলো, নরম গলায় বলল, কারণ সে তোমার জন্য নয়, তাই। তোমার জন্য যার সৃষ্টি তার কাছে দুনিয়ার সব নারী তুচ্ছ হয়ে তুমি হবে একমাত্র। এই ধরো, যেমন আমি এই প্রথম কোনো মেয়ের হাসিতে আমার হৃদয়ে ঝড় উঠেছিল, হিংস্রতার বদলে স্নেহের ঝড়। মেরি জান বান যাও লারা জান্স। লারা প্রেমের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ঢুলতে ঢুলতে সামনে এগিয়ে যায়। যেতে যেতে গলা ছেড়ে বলে গেল, কুইন্স ডোন্ট ফল ফর ডগস হু হ্যাজ আইস অন এভরি বিসেস। আস্তাগফিরুল্লাহ লারা জান্স, আমি প্রেমা হোসেন, খানদানি বংশ আমার, কুত্তা বংশ না। আমার বংশের কেউ কুত্তাও পালে, তবে এখন থেকে তোমার পিছু আমি কুত্তার মতো ছুটব। লেট মি ড্রপ ইউ বেবি। হ্যাপি 3-year লাভ অ্যানিভার্সারি মাই বিলাভ হাজব্যান্ড। অতিরিক্ত মদ পানে এমনিতেই মাথা ধরে আছে রিচার্ডের। তার উপর একের পর এক ঝামেলা এসে জুটেছে। সে কখন থেকে অনবরত একটা নম্বরে কল আসছে। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে এবার রিসিভ করলো রিচার্ড, আর শোনা গেল এমন আজব কথাবার্তা। বিরক্তিতে তিরিক্ষি মেজাজে ফোনটা পাশের সিটে ছুঁড়ে ফেলতে যাচ্ছিল। রিচার্ড ঠিক তখনই ওপাশ থেকে বেশি হলো এক মিহিস্বর, আপনি কি আমার স্বামী না? এক মুহূর্ত থেমে আবার বলে, ও সরি, ভুল নাম্বারে কল দিয়ে ফেলেছি মনে হয়। কিছু মনে করবেন না। জানেন আজ খুব মন খারাপ। আচ্ছা, আপনার সাথে কি 2 মিনিট কথা বলা যাবে? রিচার্ড ফোনটা কানে নিল, কাটকাট গলায় জবাব দিল, না। প্লিজ। আচ্ছা, সময় দিতে হবে না, শুধু বলুন তো স্বামী আগে নাকি বন্ধু? গম্ভীর গলায় উত্তর দিল রিচার্ড। চরিত্রহীন মেয়েদের কাছে বন্ধু আগে। কিছুক্ষণ নীরবতা। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। কয়েক সেকেন্ড পর মেয়েটি মৃদুস্বরে জিজ্ঞেস করলো, তাহলে বউ আগে নাকি জিত? রিচার্ড কান আর কাঁধের মাঝে ফোন চেপে ধরে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতেও বলল, আন্ডারস্ট্যান্ডিং আগে। মেয়েটি যেন লাইন পেয়ে গেল। এবার দ্রুত বলে উঠল, জানেন আমার স্বামী খুব ভীতু। এত বছর বিয়ের কথা প্রকাশ করতে পারেনি, একটা বিবাহ বার্ষিকীতেও আমাকে শুভেচ্ছা জানায়নি। ডিভোর্সিং। রিচার্ডের গা ছাড়া জবাবে যেন ওপাশের অজ্ঞাত মেয়েটির মাথায় আকাশ ভেঙে পড়ল। বিস্ফোরিত কণ্ঠে গদগদ করে বলতে লাগলো,